লাইক দিতে পারেন, পেজে আমাদের পেজে আসতে পারেন এবং আমরা সেটা শেয়ার করতে পারি। এবং আমি সবসময় আমার পেজ বলি না, আমি সবসময় বলি যে আমাদের পেজ, বিকজ এই পেজটা আমাদের সবার। এখানে আমাদের ভূত এফএম নিয়ে, ভৌতিক যে কোনো কিছু নিয়ে, প্যারানর্মাল যে কোনো কিছু নিয়ে, যে সমস্ত জিনিস খুব স্বাভাবিক কিছু না, এইরকম জিনিস নিয়ে আলোচনা করার একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম। সো এটা আমাদের পেজ, এটা আমাদের পেজ, এবং এই কারণেই এখানে ভূতাফিল্ম কথাটা উল্লেখ আছে। সো এই পেজটা আমাদের, এবং এখানে আমরা আলোচনা করব, এবং সারা সপ্তাহ জুড়ে আমরা চাইবো যে এই পেজটা জমজমাট থাকুক আপনাদের কথায়, আপনাদের মতামতে। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের প্রথম যে অতিথি, আমরা যাব তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমি আসছি, আমি থাকি ঢাকাতে যাত্রাবাড়িতে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ। আমি যে গল্পটা বলবো সেটা মুন্সিগঞ্জের ঘটনা। আমি কি বলা শুরু করবো? প্লিজ। আচ্ছা, আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা অনেকদিন আগে, 1999 সালের ঘটনা। 1999 সালের মার্চ মাসের ঘটনাটা। তখন আমার বিয়ে হয় আর কি, 12 মার্চ। বিয়ে যখন হয় তখন আমার বাবার বাড়িতে বিয়ে হয় মুন্সিগঞ্জে। তো বিয়ের ঝামেলায় আমি মোটামুটি অসুস্থ হয়ে পড়ি। আমাদের হিন্দু ধর্মের বিয়েগুলো খুব অনেক সময় ধরে, অনেক পর্ব থাকে, অনেক বিষয় থাকে, খুব লেন্দি এটা। তো মানে যারা, আমি যেরকম, আমি যখন যাই তখন মানে যারা অতিথি থাকেন তারা খুব মজা পান, কিন্তু হাজবেন্ড ওয়াইফের কনের বেশে থাকেন বা বর বেশে থাকেন তাদের খুব কষ্ট হয়ে যায় সেটাই। জি। তো বিয়ের পরে তো চলে গেলাম শ্বশুর বাড়িতে। ওখান থেকে আমাদের হিন্দু ধর্মে যেটা বলে আর কি, আপনাদের মুসলমান ধর্মে বলে ফিরানি, আর আমাদের দিরাগমন। আচ্ছা, দিরাগমনে যখন আমি আমার বাবার বাড়িতে আসি তখন হচ্ছে আমি ওই অসুস্থতা ছিল আর কি। তো আমার হাজবেন্ড একদিন পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান আর কি। আমাদের বাড়িতে থেকে ডাক্তারের কাছে যেতে প্রায় 2 কিলোমিটার জায়গা, চক যাকে বলে জমি আর কি, চরাঞ্চল। আমার বাবার বাড়িতে চর, একটা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের টঙ্গিবাড়ি থানার বেতকাটম আব্দুল্লাহপুর নামক একটা জায়গা আছে, ধলেশ্বরী নদী। তারপরে যেটা প্রায় 2-2.5 কিলো জায়গাটা হচ্ছে চর আর কি। সেখানে আলু খেতি হয়, ধান খেতি হয়, কোনো বাড়িঘর নেই, খুব এই জায়গা আর কি, লোকালয় বিহীন একটা জায়গা আর কি, দীর্ঘ চক জমি। তো সেই জায়গাটা তখন কোনো গাড়ির রাস্তা ছিল না, পায়ে হেঁটে যেতে হতো আর কি। তো পায়ে হেঁটে যাচ্ছিলাম, তো পায়ে হেঁটে যেতে হয়। তো গেলাম ওখানে, সন্ধ্যার সময় ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখায় যখন আমরা ফিরি তখন প্রায় রাত 7টা, 7:30, 8টা বেজে গেছে আর কি। তো সেই খেয়া পার হয়ে আবার যেতে হবে এতটা পথ হেঁটে। আমি, আমার হাজবেন্ড আর হচ্ছে আমার এক বান্ধবী ছিল আমার সাথে। তো নদীটা যখন পার হই তখন আমার ওই খেয়ার মধ্যে ছিলাম আমরা 3 জন আর 2 জন আমাদের পাশের গ্রামের। তো ওরা ছেলে মানুষ, পার হয়ে দ্রুত ওরা হেঁটে চলে যায়, আমরা একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, গল্প করে করে যাচ্ছিলাম। তো একটু আগানোর পরেই আমার বাড়ির পাশে এক খালা বলি আমরা, ওনার নাম সুফিয়া, উনি ডিমের ব্যবসা করে আর কি। আমাদের গ্রাম থেকে ডিম কিনে নিয়ে উনি সেল করে ওনার আব্দুল্লাহপুর নামক জায়গায়। ওনার বাড়ি, ওই শ্বশুর বাড়িটা ওখানে। তো ওনার সাথে আমার হঠাৎ দেখা হয়, ওই ইরি ধান ক্ষেতের আইলের মধ্যে দিয়ে উনি আসতেছেন। তা আমাকে বললো, কিরে বিউটি, কোথায় যাচ্ছিস, কোথেকে আসলি? তা আমি বললাম, তা আমি ডাক্তার কাছে গেছিলাম। তুমি কেন এখানে? উনি আমার প্রেগনেন্ট, আমার 9 মাস 10 মাস এরকম প্রেগনেন্ট। তা আমি বললাম, তুমি এই অবস্থায় ডিম কিনতে আসছো কেন? বলো কিছু হবে না, আমার আল্লাহ আছেন, এরকম বলে চলে গেল। তো আমরা আগাচ্ছি, আরো একটু আগালাম, আরো 5 মিনিট হাঁটার পরে তখন আবার পূর্ণিমা ছিল, পূর্ণিমার 1-2 দিন পরে, মানে জ্যোৎস্নাটা ছিল আর কি, পেছনে কিছু এরকম বোঝা যায় আর কি। মানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে অনেক দূর পর্যন্ত দেখা যায়, 100 হাত দূর পর্যন্ত দেখা যায় পেছনে কি আছে। তো হঠাৎ করে আমার বান্ধবী পেছন দিকে তাকালো, তাকানোর পরে ও বললো যে, বিউটি দেখ, কি যেন একটা আসতেছে, দেখ একটা লোক আসতেছে। তো আমি পেছনের দিকে তাকালাম, তাকানোর পর আমি জিজ্ঞেস করলাম, একটু লাউডলি জিজ্ঞেস করলাম যে, আপনি কে দাদা, কে আসতেছেন? কোনো সাড়া নেই। আস্তে আস্তে দ্রুত সে শূন্যের উপর ভেসে খুব কাছাকাছি আমাদের চলে আসতেছে। তা আমার মনে হলো একটু লম্বা
মানুষ হতে পারে না। যদি হয় তার মাথার মধ্যে কোনো বোঝা টোজা আছে, ওই ধান খেতে নাড়া টাড়া বোঝা হতে পারে যে এত উঁচা। কিন্তু যত সে কাছে আসতেছে মনে হচ্ছে যে সে কোনো মানুষ হবে না, এত উঁচা, প্রায় 20-30 হাত লম্বা একটা কিছু, এটা মানুষ হতে পারে না। তা আমরা তখন কি করলাম, ভয়ে ভগবানের নাম করতে করতে দৌড় দিলাম, তিনজনই খুব জোরে দৌড়াচ্ছি। আমরা যত দৌড়াচ্ছি ও স্লো ভাবেই আমাদেরকে ধরে ফেলতেছে, এরকম কাছাকাছি চলে আসতেছে। আচ্ছা, তা আমরা প্রায় 1 কিলোমিটার জায়গায় এরকম দৌড়াইলাম, খুব দৌড়াতে দৌড়াতে একটা গ্রামের কাছাকাছি চলে গেলাম। তো সেখানে একটা দ্বীপের মতো আছে আর কি, ঝর্ণ পুকুর, শুকনো ছিল তখন, তো শুকনো সিজন, ওটা পার হয়ে উপরে উঠতে হবে। তো ওটা যখন আমরা পার হইলাম, এই পাশে একটা কাশবন আছে, আর তারপর একটা বিশাল জলাধার আছে, জলাশয়ের পরে একটা কবরস্থান। তো ওই লোকটা কি করলো, আমরা যখন পুকুরটা পার হয়ে ওই পারে উঠলাম, পেছন থেকে তাকে দেখলাম ওই জলাধারের দিকে চলে গেল, কাশবন ধরে জলাধারের দিকে চলে গেল। ওই পারে গিয়ে আমার ওই বান্ধবীটা চিৎকার করলো, ওর খালার বাড়িটা ওর পাশেই। চিৎকার করার পরে ওই বাড়ি থেকে লোকজন টর্চ লাইট নিয়ে চলে আসলো। চলে এসে চারপাশে খুঁজলো, ওই জলাধারের দিকটা গেল, কাউকে আর খুঁজে পাওয়া গেল। নির্জন, চকের মধ্যে কেউ নেই। ঠিক আছে, তখন আমরা গেলাম বাড়িতে, ওই পর্যন্ত ওখানে শেষ হলো। বাড়িতে খাওয়া দাওয়া করে গিয়ে আমরা শুলাম, আমার হাজবেন্ড ওয়াইফ দুজন শুইলাম। তখন রাত 11টা বাজে। শোয়ার পরে আমি শোয়ার সাথে সাথে কেমন যেন একটা তন্দ্রা ভাব শুরু হয়ে গেল, গল্প বলার সাথে সাথে কেমন যেন একটা অজ্ঞানের মতো হয়ে যায় আর কি, আমি নাই, এরকম একটা ব্যাপার। তন্দ্রার মধ্যে আমি দেখতেছি যে ওই আমাদের হিন্দু ধর্মাবলম্বী দেখবেন কালী পূজার মধ্যে ছোট ছোট কালী ঠাকুরের সাথে এরকম রক্ত মাখা, চুল টলি করা, খুব বিকট চেহারা কিছু ছোট ছোট মূর্তি থাকে আর কি। ওই রকম কিছু নাগিনী আইসা আমার চারপাশে আমাকে কামড়াতে চাচ্ছে, আমাকে ধরতে চাচ্ছে, এরকম নাচ গান করতেছে। আমি ভয়ে চিৎকার করে উঠি। তখন আমার মাটার আসে, সবাই আইসা টাইসা আমাকে ওই যে করে কি বলে যে ধূপ টুপ দিয়ে আগরবাতিটাকে জ্বালায় ঘরটাকে মোটামুটি একটু পবিত্র করার চেষ্টা করলো আর কি। এরকম হইলো। এরপরে আমি শ্বশুর বাড়ি তারপর দিন চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে গিয়ে আরো বেশি আমার সাথে এরকম অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো। আমার শ্বশুর বাড়িটা একটু নির্জন জায়গায় আর কি, চারপাশে ওরকম জনবসতি নাই, মেন রোডের সাথেই বাড়িটা। একটা বাংলো বাড়ি আমাদের, একতলা বাংলো বাড়ি, 3 দিকে গেট আছে, বাড়িটা চারপাশে ওয়াল করা, গার্ডেন টার্ডেন আছে, ভালো, খুব দেখতে বাড়িটা ভালো, কিন্তু লোকালয় তো নেই। বাড়ির পেছনের ছাদটা পুকুর, ঘাট বাঁধক চারদিকে, তার পেছনের ছাদটা হচ্ছে একটা পরিত্যক্ত হিন্দু বাড়ি। ওটা যারা কিনছেন তারা ঢাকা থাকে, ওই বাড়িটা একটা বাগান, বিশাল বাড়ি, বাগান। আর বাড়ির সামনের সাইড রাস্তা, রাস্তার পরে গিয়েও বাগান, তারপর একটা দিঘি। চারপাশে ওরকম লোক নেই, শুধু আমার শ্বশুরের যে বাড়িটা সেটা আমার ওই বা দিকের বাড়িটা, দক্ষিণ দিকের বাড়িটা, ওই বাড়িতে আমার যা থাকেন, এক বিধবা আর ওনার ছেলে থাকেন, আর জনবসতি খুবই কম। আর ওখানে একটা ব্যাপার আছে যে সবার বাড়িতে না ওখানে কবর আছে, ওরা কেউ কবরস্থানে কবর দেয় না। ওই এলাকায় যত লোক মারা যান সবার বাড়িতে একটা দুটো করে কবর আছে, নিজেদের পারিবারিক কবর। তো এমনিতেই আপনি যদি দিনের বেলা থাকেন একটু ভয় ভয় লাগবে এলাকাটায়, এরকম নির্জন, তারপরে কবর চারপাশে। আর আমাদের বাড়িতে একেবারেই নির্জন, আমার বাড়ির সবাই ঢাকায় সেটেল, আমি আমার হাজবেন্ডে থাকি ওই বাড়িতে। তো ওইভাবে আমি একা শুরু করি থাকতে। বাড়িটা পুরা ওয়াল করা, কোনো লোকজন নেই, বিশাল বড় বিল্ডিং, একাই আমি থাকি, এতগুলো রুম। এমনি একটু কেমন যেন আমি নতুন অবস্থায় বাড়িতে গেছি, ছমছম ছমছম একটা ভাব আছে আর কি। তো থাকি, আর যখনই আমি একা থাকি তখনই আমার সাথে এই ঘটনাগুলো ঘটে। আর আমার হাজবেন্ড থাকলে ওরকম থাকে না, কিন্তু আমি স্বপ্ন দেখি যখন একা বেশি থাকেন তখন। আমার হাজবেন্ড তো কাজের তাগিদে বাইরে থাকতে হয়, আমার রাত 10টা-11টা পর্যন্ত বাসায় একাই থাকতে হইতো। তখন আমি যখন একা থাকি, আমি এক ঘরে শুয়ে আছি, হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা জোরে বাড়ি মারলো। আচ্ছা, আমি জেগে তাকায় দেখলাম কেউ নেই, আমি সজাগই আছি, চোখ বন্ধ করে আছি, কোনো কিছু চিন্তা করতেছি। হঠাৎ করে মাথায় একটা বাড়ি দিয়ে দিল। আবার শুয়ে আছি, এরকম কিছু চিন্তা করতেছি, টান মেরে আমাকে খাট থেকে নিচে নামায় দিল, পা ধরে নিচে নামায় দিল এরকম। আবার আমার হাজবেন্ড গেছে এক জায়গায় একটা ধর্মীয় অনুষ্ঠানে গান শুনতে, তখন 10:30 থেকে 11টা হবে। হঠাৎ করে কোনো ঝড় নাই, তুফান নেই, তখন মাঘ মাস, শীতকাল, কুয়াশা কুয়াশা, বাড়িতে গাছগুলো একদম এমন ভাবে করতেছে, নড়াচড়া করতেছে যে ঝড় শুরু হয়ে গেছে। আমি তো ভয় চিৎকার করতেছি বিল্ডিং এর ভিতরে, কিন্তু আমার শব্দ শোনার মতো কেউ নেই, বিল্ডিং এর ভিতরে শব্দ বাইরে যাচ্ছে না, আশেপাশে যেহেতু বাড়িটাই নাই, কেউ শুনতে পাচ্ছে না।
পরে এক সময় আমার হাজবেন্ড আসলো, তখন অত মোবাইল ছিল না যে খুবই স্বাভাবিক। পরে জানাবো। হ্যাঁ, হুম, আসলো, আসার পরে আমি গেট খুললাম, বললাম যে এরকম হয়েছে। তখন উঠোনে গিয়ে দেখি যে আম গাছের ডাল পুরা ভেঙে ভেঙে পড়ে আছে, বড় বড় ডালগুলা ভেঙে পড়ে আছে। হুম, হুম। এটা আর আমি হচ্ছে যখনই মানে ঘুমাই রাতের বেলা, শুধু কবর, মরা লাশ ওগুলা দিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছে, 3-4টা বিষ খাওয়া মরা, পড়ন্ত বিকেলে বা সন্ধ্যায় ওই যে জায়গাটা দিয়ে আমি আসছিলাম, হুম, হুম, হুম। ওই জায়গাটায় আমি খালি দেখি, ওই জায়গাটার মধ্যে লাশগুলা শোয়া রাখছে, ওই জায়গাগুলা। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, ওই যে ডিমওলা মহিলা, হুম, হুম। ওনাকে যে দেখলাম, উনি পরদিনই আবার আমাদের গ্রামে ডিম কিনতে আসছিল। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে খালা, তোমাকে কালকে সন্ধ্যায় ওখানে দেখছি, মানে 7-8টার দিকে, হুম, হুম, তুমি আবার আজকে আসছো? বললাম না, আমি তো ছিলাম না, ওটা আমি তো আজকে আসলাম, কালকে ডিম কিনে নিয়ে গেলাম, আজকে আবার আসবো কেন? হুম, হুম, হুম। উনি ছিলেনই না। তখন আমাদের মনে হলো যে ওইটাই ভূত ছিল, ওইটাই আমার পেছনে পড়ে গিয়ে অন্যরূপ ধারণ করে আমাদের পেছনে ছিল আর কি। আচ্ছা। এটা তো যাই হোক, এভাবে আমার যতবার আমি প্রেগনেন্ট হচ্ছি, আমার বাচ্চাগুলো 1-2 মাস পর পর অ্যাবর্শন হয়ে যাচ্ছে, জি, জি। এমনি এমনি হয়ে যাচ্ছে। আর একটু বলে রাখি যে আমি সবসময় ভূত বিরোধী ছিলাম, মানে ভূত আছে মানে আপনি পৃথিবীতে, ভূত আমি এটা বিশ্বাস কখনোই করতেন বিশ্বাস না, এই করি সমস্ত না। কোনো কিছু না বিশ্বাস না, আমি করতেন না। জি, কুসংস্কারকে বিশ্বাস করি না, জি, জি। আমি খুবই মহিলা আর কি, কুসংস্কার বিরোধী মহিলা যাকে বলবো। কিন্তু এইগুলা ঘটে যাওয়ার পর আমাকে বিশ্বাস করতে হচ্ছে আর কি, যে আসলে ভূত বলে কিছু আছে, তাহলে কেন এটা ঘটতেছে আমার সাথে? তারপরে কি হলো তারপরে আমরা শুনি। হ্যাঁ। তারপরে হচ্ছে আমি এরপরে তৃতীয়বার প্রেগনেন্ট হই। আমার 9 মাস তখন প্রেগনেন্ট বয়স, 3 মাস পরে আমার ডেলিভারি হবে। আমার ছোট ভাই গেছে আমার সাথে আমার বাসায় বেড়াতে। আর ও এর মধ্যে বলে রাখি যে আমি একা একা থাকতে থাকতে যখন এরকম ক্লান্ত হয়ে যাচ্ছি, তখন আমার মামাতো বোনকে নিয়ে যাওয়া হলো আমার সাথে থাকার জন্য, যে আমার সাথে কিছুদিন থাকবে। তো মামাতো বোন ছিল আমার কাছে, ভাই বেড়াতে গেছে। তো 9টার সময় আমরা ফ্লোরিং করে টিভি দেখতেছিলাম আমার বেডরুমে আর কি, জি। টিভি দেখতেছিলাম। তখন ওরা খাবারের জন্য বলে যে খাবার খেয়ে নেই, গ্রামে তো একটু আগে আগে খেয়ে নেয়। হুম, হুম, হুম। তাই আমি বললাম ঠিক আছে তুমি খাবার বাড়ো। ওরা ডাইনিং স্পেসে গেল খাবার রেডি করার জন্য, আমি বসে বসে টিভিটাই দেখতেছিলাম। হঠাৎ করে আমি তন্দ্রায় চলে গেলাম, মানে আমি যেখানে যে অবস্থা থাকি হঠাৎ করে তন্দ্রায় চলে যায়, 1 মিনিটের ভিতরে সবাই আছে তার মধ্যে আমি নাই, তন্দ্রার এটা মধ্যে ঠিক চলে যায়। ঘুম না, মানে না, তন্দ্রাই কিছু না, একদম। এভাবে বসে আছি জাস্ট, হ্যাঁ, এবং আপনার তার আগে ঘুম লাগেও নেই। কিচ্ছু না, কিচ্ছু না। একদম স্বাভাবিক। জি, জি, জি। তার মধ্যে আমি হঠাৎ করে কোথায় চলে গেছি, তন্দ্রায় চলে, হুম, নাই ওর মধ্যে নাই, হঠাৎ তন্দ্রায় চলে যায়। আমি খাটের মধ্যে এরকম হালান দিয়ে দেখতেছিলাম, হুম। পাশে ব্যালকনি, ব্যালকনির পরে হচ্ছে আমাদের গার্ডেন আর কি, আমার জি। উঠোনে গার্ডেন আছে। আমি ওই তন্দ্রায় চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমাদের সেই গার্ডেনটায় ব্যালকনি ঘেঁষে একটা লোক সাদা ড্রেস পরা আর একটা পিচ্ছি ও সাদা ড্রেস পরা, দুজনে জানি কি খুঁজতেছে, ওই দিকে মুখ করে, উল্টা দিকে মুখ করে, আমার দিকে না, আস্তে স্লো করে করে পায়ে পায়ে কি যেন খুঁজতেছে। হুম, হুম। তারপর আমি জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কি খুঁজতেছেন, কে আপনি, কে আপনি, কোথেকে আসছেন, কি খোঁজেন? কোনো কথা বলতেছে না, ওরকমই আছে। একটু পরে খুব আস্তে 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 আমার দিকে ঘুরলো, ঘুরে আমাকে বলতেছে যে ও যখন ঘুরলো, ওর যে বিকট চেহারা, মানে সেই চেহারাটা মনে করলে এখনো আমার লোম গুলা যে দাঁড়ায় যায়, বিভৎস চেহারা, হুম, হুম। একদম পুড়ে গেলে যেরকম চেহারা হয়, হুম, হুম, হুম। একদম কালো আর পোড়া পোড়া চেহারা এরকম, পিচ্ছিটারও সেম। ওরা আমার দিকে ঘুরলো, ঘুরে বললো যে একটা লাশ চাই, আপনার এখানে একটা লাশ চাই। এই কথা বলার সাথে সাথে আমি চিৎকার করে ওদের ওখানে পৌঁছায় যাই, ওই ডাইনিং টেবিলে চলে যাই। ওরা তো হতবাক হয়ে গেল, কি হয়েছে, কি হলো, কি হলো, এই রেখে আসলাম, এই 5 মিনিট হয়তো করে রেখে আসলাম, কি হইলো? অবশ্য দেখা যাচ্ছে বেডরুমে দেখা যাচ্ছে, কি হইলো কি হইলো? আমি দেখ, আমি যে এরকম দেখতে পেলাম, আমি তো কত তো বসেই আসো, আমি তো বসেই ছিলাম, এর মধ্যে আমি তন্দ্রা চলে গেছে, আর এরকম দেখতে পেলাম যে এরকম দুটো লোক আইসা বলছে সেটা লাশ খুঁজতেছে আর কি। তো তখন আমি প্রেগনেন্ট, যাই হোক এটা করে আমরা শুইলাম। সকালে ওঠার পরে আমি ফিল করতেছি যে আমার বেবিটা নড়তেছে না, পেটের মধ্যে শক্ত হয়ে গেছে পেটটা। পরে আমাকে ওখানে একটা স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, হুম, হুম। আল্ট্রাসাউন্ড করা হলো। একটা দীর্ঘ সময় আল্ট্রাসাউন্ড করতেছে। তারপর এক সময় আমার হাজবেন্ডকে বললো গিয়ে যে আপনার বাচ্চাটা ডেড হয়ে গেছে ভিতরে। সেটা মায়ের জন্য এটা অনেক কষ্টকর একটা ব্যাপার। হ্যাঁ, আমার প্রথম বেবি ছিল সেটা, এবং কিছুদিন পরেই আমি ওর মুখটা দেখতে পেতাম, কিন্তু সেটা আর হয়নি, মারা গেল আর কেউ। তারপরে ঢাকায় এসে ওটা ডেলিভারি করানো হলো।
এরকম। তো এরপরে সবাই বললো যে এভাবে আর বসে থাকা যাচ্ছে না, একটা কিছু বিট করতে হবে। এরপর আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়, এই সোনার তাবিজ টাবিজ দেওয়া হয়। অনেক চেষ্টার পরে আমার এই ব্যাপারটা যায়। এরপরে আমার অরিত্র হয়, যে অরিত্র এখানে আসার আমার সুযোগ করে দিছে, সে আমার ছেলে, একমাত্র খুবই। ছেলে অরিত্র। এরপর থেকে আর ওই সিমটমটা আমার মধ্যে কাজ করে নাই, মোটামুটি চলে গেছে। এটা ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আর কি। এছাড়াও আমি আরেকটা গল্প বলতে চাই, সেটা আমরা একটু ঘটনা পরে শুনবো। জি, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং এটি আমাদের একজন পুলিশ সদস্য ভাই, যিনি আমাদের রেগুলার ঘটনা পাঠান, এবং তিনি তার নাম বলতে কোনো সমস্যা নেই বলেই তিনি আমাদের জানিয়েছেন, এবং তিনি আমাদের জানিয়েছেন যে আজকে তিনি ডিউটিতে থাকবেন। গত রবিবার তিনি একটা ঘটনা পাঠিয়েছিলেন, যে ঘটনাটি এই সপ্তাহে পড়ার জন্য তিনি পাঠিয়েছিলেন, বাট আমি সেই ঘটনাটি পড়ে ফেলি। ওই ঘটনা নিচে তিনি লিখেছিলেন যে এই শুক্রবার তিনি ডিউটিতে থাকবেন। তো গিয়াসউদ্দিন ভাই, আপনি যদি ডিউটি থাকেন, আপনাকে আমরা চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই ফোনে কানেক্ট করার জন্য, সো আপনি আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি আপনার সঙ্গে কথা বলতে পারবো। আপনি বলেছিলেন ঘটনা পড়ার আগে আপনাকে ফোন দিতে, আমরা হয়তো পরে ফোন দিব। তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। ঘটনা আমার পড়া আছে, আমি পড়েছি, এবং ঘটনাটি মানে কি বলবো, যে বিশ্বাস করা না করা এটা আমাকে আর একবার মনে করে দিতে হচ্ছে যে পুরোপুরি আপনার ব্যাপার। কারণ কিছু কিছু জিনিস আছে, কিছু ঘটনা আছে যেটা বিশ্বাস করতে না মানে খুব কষ্ট হয়। অনেক ঘটনা আছে আমাদের দৈনন্দিন জীবন থেকে অনেক দূরের, এবং সেটা খুব মানে রেগুলার ঘটে না, আমাদের লাইফ থেকে অনেক দূরে। আবার কিছু কিছু ঘটনা আছে প্রতিনিয়ত আমরা শুনে আসছি, আমাদের চারপাশের মানুষজন এই ধরনের ঘটনা। আমি একটু যদি বলি যে আমাদের একজন ভদ্রলোক মাছ ধরতে গিয়েছিলেন রাতের বেলায়, পরের বাকি অংশটুকু হয়তো আপনি বলে দিতে পারবেন, তাই না? কিন্তু কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো খুব অদ্ভুত লাগে, নতুন লাগে আমাদের কাছে শুনতে। এই ঘটনাটি তেমনই একটি ঘটনা। ঠিক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, প্রথমে ধন্যবাদ আপনাকে আমার ঘটনা প্রকাশ করার জন্য। আমি সেই পুলিশ সদস্য, আমার নাম গিয়াসউদ্দিন। আমি এরপরে ঠিক আছে আপনি বলতে বলেছেন, বাট আমি বলছি না। আমি আমার নাম পরিচয় বললে সমস্যা নেই, যেহেতু আমি মানে কোন থানায় কর্মরত আছি সেটা প্রকাশ করছি না। আচ্ছা, তাহলে তো বলতেই পারি মৌলভীবাজার থেকে আপনি লেখেন, এবং আপনি আছেন কুলাউড়া উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে। ওকে, তো আমি বলি আপনার ঘটনা তাহলে। যেহেতু আমাদের ছুটি প্রায় নেই বললেই চলে, তাই স্টুডিওতে এসে বলা সম্ভব না, তাই আপনি পড়ে শোনালে খুশি হই। আমি রাতে ঘুমানোর আগে একটু একটু করে কয়েকদিন সময় নিয়ে এই ঘটনাগুলো লিখি, সরাসরি ঘটনায় যাই। এবং আমি এই ঘটনায় যাওয়ার আগে আমাদের পুলিশ সদস্য, আমাদের পুলিশ ভাইয়েরা যারা আছেন, যারা রাত বিরাতে এবং ঈদের দিনে থেকে শুরু করে সব জায়গায় সব সময়, মানে তাদেরকে তো থ্যাঙ্কস জানাতেই চাই, সব সময় আছেন। এবং আমাদের ভূত এফএমের গেস্ট যারা আছেন তারাও নির্বিঘ্নে বাসায় পৌঁছে যান শুধুমাত্র আপনাদের কল্যাণে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি একটা জিনিস চাই আপনাদের সবার কাছ থেকে, এটা আমার অনুরোধ, খুব অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ, যে আপনাদের এই যে আমাদের গিয়াসউদ্দিন ভাই যেরকম তার ঘটনাগুলো জানাচ্ছেন, আমি শিওর যে আপনাদের লাশের ঘটনা থেকে শুরু করে যে কোনো ঘটনা আপনারা ছাড়া বেশি আর কে জানেন। যদি সম্ভব হয়, যদি অনুমতি মেলে, প্লিজ আমাদের লিখে পাঠাবেন। দিনটি ছিল 2014 সালের জুন বা জুলাই মাসের কোনো এক মঙ্গলবার। আমি আগেই বলেছি আমার থানার আওতাধীন এলাকা হাওর অঞ্চল, আর যেহেতু সেই সময়টা বর্ষাকাল, তাই রাস্তাঘাট ছাড়া প্রায় বাকি এলাকা পানির নিচে। তাই থানার বিভিন্ন কাজকর্ম, তদন্ত ইত্যাদি বেশিরভাগ নৌকা বা স্পিড বোট দিয়ে করতে হয়। ওই সময় ওই উপজেলার এক গ্রামে রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়, যার কারণে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। বেশ কয়েকজন আহত হলেও একজন নিহত হন বলে তার পরিবারের অভিযোগ। কিন্তু তার লাশ পাওয়া যায়নি বলে মামলাটি তেমন এগোলো না। তবে আমরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান অব্যাহত রেখেছিলাম। তার মধ্যে খবর এলো দুই গ্রামের মানুষ বিষয়টি সমাধানে রাজি হয়েছেন।
স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির অনুরোধে আমায় বিচার কার্য পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় যেতে হবে। এখানে যেতে হবে নৌকা বা স্পিড বোটে। অফিস ইনচার্জ মুফাজ্জল করিম এবং তার অনুমতি নিয়ে থানার একটি স্পিড বোট নিয়ে সাথে একজন কনস্টেবল সুমনকে নিয়ে রওনা হই। কনস্টেবল সুমন স্পিড বোট চালাতে পারে, তাই তাকে নিয়ে বের হই। সুমন তার মতো করে চালাচ্ছে, আমি বসে আছি। সালিশ আরম্ভ হবে বিকেল 3টার সময়। ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টা হয়ে গেল। সালিশ প্রায় শেষের দিকে। দুপক্ষের আপোষনামা ও স্থানীয় মুরব্বীদের স্টেটমেন্ট নিলাম। চলে যেতে চাইলাম, কিন্তু ওরা কিছু না খাইয়ে আসতে দেবে না, তাই কিছু খেয়ে আসতে হবে। যেহেতু সাথে স্পিড বোট আছে, তাই যাওয়ার কোনো চিন্তা নেই। একটু সময় নিয়ে মাগরিবের নামাজের পরে প্রায় সন্ধ্যা 7:30টার দিকে রওনা দিলাম থানার উদ্দেশ্যে। সুমন খুব দক্ষতার সাথে স্পিড বোট চালিয়ে আসছিল। মাঝখানে একটি যান্ত্রিক সমস্যা দেখা দিল স্পিড বোটে। চেক করার পর দেখলাম তেল শেষ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা তেল বিক্রয়ের ছোট দোকান আছে। যাওয়ার 2টি রাস্তা আছে, জল, স্থল। সুমনকে বললাম, আপনি যান, তেল নিয়ে আসুন। কিন্তু সুমন আমায় ছেড়ে যেতে চাইল না। বলল, স্যার একসাথে যাই। কেন? প্রশ্ন করতে বলল, এই এলাকাটা জনমানবহীন। আমি বললাম, তা স্পিড বোটের কাছে কে থাকবে? যদি চুরি হয়ে যায়, আর এটা টেনে এত জায়গা নিয়ে যাওয়া সম্ভব না। তাই হয় আপনি যান, না হয় আমি। একজন এই বোটটির কাছে তো থাকতেই হবে। দেখলাম তাতেও সুমনের সাড়া নেই। অনিচ্ছার সত্ত্বেই থানায় ফোন দিলাম। দ্বিতীয় স্পিড বোটের মাধ্যমে সাহায্য চাইলাম। জানতে পারলাম ওটা নিয়ে স্যার একটা অভিযানে গেছেন। নিরুপায় হয়ে সুমনের ইচ্ছা জানতে চাইলাম, কিন্তু সে কথাই বলল না। রাগ করে বললাম, এত ভয় থাকলে পুলিশে চাকরি না করলেই পারতেন। আপনি এখানে থাকেন, আমি তেল নিয়ে আসছি। যাওয়ার আগে ওর চেহারায় একটা ভয় আর হতাশার কাজ করছিল। বললাম, সমস্যা হলে আমায় ফোন দিবেন, বেশি দেরি করব না, যাবো আর আসবো বলেই রওনা হলাম। আমি খুব দ্রুততার সাথে হেঁটে গেলাম প্রায় রাত 8:30। আপনারা জানেন যে রাতের এই সময় কিন্তু অনেক রাত, তার উপর এলাকাটা প্রায় জনমানবহীন। দ্রুত হাঁটতে হাঁটতে দোকানের কাছে পৌঁছালাম। দেখলাম দোকানি তার দোকান বন্ধ করছে। আমাকে আসতে দেখে সালাম দিয়ে বলল, স্যার আপনি এত রাতে এখানে একা? আমি বললাম, দূরে আমাদের স্পিড বোটের তেল শেষ হয়ে গেছে, তাই তোমার কাছে আসা। 5 লিটার দাও। দোকানি তেল আমার হাতে দিল। ওর তেলের দাম দেওয়ার পরে বলল, স্যার যদি কিছু মনে না করেন আমি একটু এগিয়ে দিই। বললাম, ধন্যবাদ বলেই হাঁটা দিলাম। একটু পর দেখলাম আমি যে রাস্তা দিয়ে হাঁটছি তার পাশ দিয়ে নৌকা যাচ্ছে। আমি ডাক দিলাম, এই নৌকা, এই মাঝি ভাই, আমাকে একটু সামনে নিয়ে এগিয়ে দিবেন? কোনো উত্তর নেই। নিঃশব্দে ওই নৌকা আমার দিকে আসলো। দেখলাম কালো চাদর পরা একজন লোক বসে আছে। আমি চিন্তা করলাম নৌকায় চলে যাই। বললাম, কই যাবেন? উত্তর নেই। পাল্টা প্রশ্ন ওই নৌকায় বসে থাকা লোকটির, আপনি পুলিশ? উত্তর আমি বললাম, হ্যাঁ। কই যাবেন? আমি বললাম, একটু সামনে, আমাদের নৌকার তেল শেষ হয়ে যাওয়ায় এই অবস্থা, চলেন তো। উত্তরে, চলেন। একটু পরে আমি প্রশ্ন করলাম, আপনার নাম কি, বাড়ি কোন গ্রামে? কোনো উত্তর নেই। তো ফোন বের করে সুমনকে কল দেওয়ার চেষ্টা করলাম। দেখলাম মোবাইল স্ক্রিনে ইমার্জেন্সি কল অনলি লেখা। মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা একা একা কি করছে? নৌকার ওপাশ থেকে একটা হাসি। স্যার এত সন্দেহ করেন কেন? আপনারা পুলিশের লোকরা এমন কেন? আমি বললাম, মানে? ওপাশ থেকে উত্তর এলো, এলাকার সব খবর রাখেন, কোথায় কি হচ্ছে। আমি বললাম, কেন? ও বলল, না। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, কোথায় কি হয়েছে? লোকটি বলল, আজ 2 মাস যাবত এখানে পড়ে আছি, কেউ জানেন না। আমি বললাম, মানে?
আপনি পড়ে আছেন কেন? বাড়ি যান, কি সমস্যা? ওপাশ থেকে উত্তর আসলো, জীবিত থাকলে তো যাব। আমি অবাক, ফাইজলামি করেন? ওপাশ থেকে উত্তর আসলো, খবর নেই বলেই লোকটি তার কালো চাদর সরিয়ে উঠে দাঁড়ায়। সাথে সাথে আমিও দাঁড়াই। ওর দিকে টর্চ লাইট মারলে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম এক হাত কাটা, আর কাটা স্থানে পুরনো রক্ত জমাট বেঁধে আছে। লোকটির চেহারার দিকে তাকিয়ে দেখলাম রুগ্ন কালো একটা লোক, শরীরের হাড়গুলো প্রায় দেখা যাচ্ছে। ও বলল, ভয় পাবেন না, আমি এখানে পড়ে আছি লাশ হয়ে প্রায় 2 মাস। আপনারা আমার একটা হাত নিয়ে গেল, ওরা আমাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে বলেই পাশের কচুরি পানার স্তূপের দিকে সে দেখিয়ে দিল। সেদিকে তাকালাম, পানির ওপরে কচুরি পানার স্তূপ। আর কিছু চিন্তা করতে পারলাম না। মানুষ মৃত হলে আমার সাথে কথা বলবে কিভাবে, বা নৌকায় পার করলো কিভাবে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। হঠাৎ একটা ধাক্কা খেলাম। দেখলাম নৌকাটি রাস্তার মাটির সাথে ধাক্কা লেগেছে। রাস্তার দিকে মুখ ফিরিয়ে নৌকার ওপাশে তাকালাম। দেখলাম ওপাশে খালি, কেউ নেই। ভয়ে ভয়ে নৌকা থেকে নামলাম। কচুরি পানার স্তূপের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলাম। চাঁদের আলোয় কচুরি পানার স্তূপটি বেশ উঁচু লাগছে। একটু দূর যেতেই দেখলাম সুমন এগিয়ে আসছে। ওকে দেখে একটু ভরসা পেলাম। বললাম, এই জায়গাটা চেনেন? ও বলল, হ্যাঁ স্যার চিনি, কেন? বললাম, একটু আসেন তো। বলে একটু এগিয়ে কচুরিপানার স্তূপ দেখিয়ে বললাম, চিহ্নিত করে রাখুন, কাল সকালে এখানে আসতে হবে। ওকে স্যার, কিন্তু কেন? আমি বললাম, কাল সকালে এর উত্তর পাবেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে নৌকায় করে সেই হাত কাটা লোকটি আমায় পৌঁছে দিয়েছিল, আশেপাশে কোথাও সেই নৌকার চিহ্ন পেলাম না। তারপর দুজন ফিরে এলাম। সারা রাত ঘুম হলো না। চিন্তা করলাম সকল প্রশ্নের উত্তর হয়তো সকালে মিলবে। সকালে ওসি স্যারকে রাতের ঘটনা বলেই একটা বিশেষ অভিযান আছে বললাম। উনি জিজ্ঞেস করলেন, কিসের অভিযান? কোনো মতে ওনাকে বুঝিয়ে বললাম। 4 জন পুলিশ সদস্য ও সুমন সহ 3 জন কাজের লোক নিয়ে ওই জায়গায় যায়। কচুরিপানার স্তূপের কাছে গিয়ে দেখি সাথে থাকা 3 জন কাজের লোককে ওই স্তূপ পরিষ্কার করার জন্য বললাম। স্তূপের মাঝে কিছু নেই। তাহলে কি আমি ভুল দেখছি? না, তা হতে পারে না। বললাম, ডুব দিয়ে পানির নিচে কিছু আছে কিনা দেখুন। প্রায় আধা ঘন্টা পরে 2টি বস্তা উদ্ধার হলো। একটির সাথে অন্যটি বাঁধা। প্রথম বস্তাটি খুলে দেখলাম ইট ও পাথর ভর্তি। সন্দেহ আরো ঘনীভূত হলো। দ্বিতীয় বস্তা খুলে একটা গলিত লাশ পাওয়া গেল। লাশেরও লাশটি থানায় এনে ব্যবস্থা করলাম। কাগজপত্র চেক করে জানতে পারলাম প্রায় 2 মাস আগে একটা কাটা হাত উদ্ধার করা হয়েছিল পানি থেকে। আমার ধারণা করেছিলাম ওই সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ হবে। ওই পরিবার যারা অভিযোগ করেছিল তাদের খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়। মামলাটি এখন কোর্টে আছে। এখানে কিছু বিষয় আছে যার উত্তর আজও আমি পাইনি। সেটি হলো, ওই ব্যক্তি যদি 2 মাস আগে মারা যাবে, সে আমার সাথে কি করে কথা বলল, নৌকায় করে এগিয়ে দিল? হয়তো সৃষ্টিকর্তা চাইছিলেন আমার মাধ্যমে লাশটি লোকটির পরিবারের কাছে যাক এবং তার দাফন কাজ আর কিছু লিখলাম না। মাঝে মাঝে কিছু ঘটনা পাঠাবো এবং তা পড়ে শোনালে খুশি হব। ধন্যবাদ ভূত এফএম এর সকল পরিবারের সদস্যদের। থ্যাংক ইউ ভেরি মাচ গিয়াস ভাই, এবং আশা করছি যে আপনারা যারা শুনেছেন তারাও অনেক 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 উপভোগ করেছেন এই ঘটনাটি। ঘটনাটি আসলেই অন্যরকম, এবং আমি শুরুতেই বলেছিলাম যে এই ঘটনাটি আসলে অন্যরকম। আমরা যদি পারি তাহলে গিয়াস ভাইয়ের সাথে আমরা সরাসরি যোগাযোগ করব। গিয়াসউদ্দিন ভাই নিশ্চয়ই আমাদের সাথে নিজেও যোগাযোগের চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা ফেসবুকে 2টো পোস্ট দিয়েছি এবং সেই পোস্ট আপনি চাইলে
চাইলে দেখতে পারেন এবং এখানে আপনি লিখতে পারেন, আপনার কমেন্ট করতে পারেন এবং আপনি জানাতে পারেন যে আপনার কেমন লাগছে, কি অবস্থা। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছেনও যে ভূত এফএম আমল হোক। থ্যাংক ইউ ভেরি মাচ, সব সময় আছে ভূত এফএম এর সাথে। আচ্ছা, প্রথমটা লিখেছেন সাহাল আব্দুল্লাহ, পরেরটা লিখছেন ফেরদৌস ইসলাম, আমাদের ইসলাম অর্ণব আমাদেরকে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন হৃদয়, তাবিউর রহমান রাজন, এবং তিনি শুনছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে হামদান বিশ্বাস আমাদেরকে লিখেছেন যে ইমেলটা ভালো লেগেছে ভাইয়া। জিবরান লুম আমাদের লিখেছেন ইমেলটা, ইমেল আইডি ভুলে গেছে, যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio40.fm, BHWTFM@radio4.fm। মুনতাসির না মনস্টার রিটার্নস আমাদের লিখেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে লিখেছেন এমডি মেহেদি হাসান, রিমন, তারা সবাই মিলে বগুড়া পরশ মেস একটা, সেখান থেকে তারা শুনছেন। মনজুর ইসলাম বলছেন আমাদেরকে যে তিনিও শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন দেহলভি শামস, তিনি বলছেন যে দীপুর ঘটনাটি দারুণ। অদৃশ্য বালক আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, মারুফ হোসেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ফারহান শান্ত, এছাড়া আমাদের সাথে আমানুল অর্ণব আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। পুলিশ ভাইয়ের ঘটনাটা শুনে আমার গায়ের লোম কাটা দিচ্ছে, এবং তিনি হচ্ছেন আব্দুল আলিম হাওলাদার এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। ফৈজান আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে থ্যাংকস ফর নাইস স্টোরি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও হ্যানি ইসলাম শরীফুল, সেকেন্ড স্টোরিটা অনেক ভয়ের। এমডি লিটন হোসেন আমাদের সঙ্গে আছেন। বদরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন সিলেট বিশ্বনাথ থেকে, তিনি শুনছেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকে অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের যে রিপোর্ট বলছে যে আপনারা অনেকে অ্যাপ দিয়ে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যাপ দিয়ে শুনছেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ভূত এফএমের সঙ্গে আছেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। আপনাদের জন্যই পার করে আসতে পেরেছি 7টি বছর এবং এগিয়ে যাচ্ছি 8 বছরের দিকে। আপনার সঙ্গে থাকলে আমরা যেতে চাই বহুদূর, এবং আমাদের সঙ্গে আপনারা জানেন আছে গ্রামীণ ফোন। যাই হোক, স্টোরিটা নাইস ছিল লিখছেন রায়হান আহমেদ পুলক। এছাড়াও লিও সুফিয়ান আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইদ মাইদ। আচ্ছা লিও সুফিয়ান, আপনি যে ঘটনাটি আপনার যে সমস্যাটা সেটা আমি মাসুম ভাইকে জানিয়ে দিচ্ছি এবং তিনি এটা সলভ করে ফেলবেন ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও স্বাক্ষর আলম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্কাউট তারিকুল ইসলাম সহ আরো অনেকে। সো আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের পেজে। আমাদের পেজ হচ্ছে www.facebook.com/bhotfm.russell। আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSELL। আর www.facebook.com/radio.furti, সেখানে আমাদের পোস্টটা একটু আগে আপলোড করা হয়েছে। সো আপনারা অবশ্যই সেটাও ভিজিট করবেন এবং সেখানেও আসবেন। এন্ড আপনাদের কে বলবো যে কি হচ্ছে না হচ্ছে সেই কমেন্টটা আপনি করবেন। যাই হোক, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। আশুক যেমন টুলু ভাই একটা চমৎকার ঘটনা আছে, কিন্তু সেটা শুনবো আমরা। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। এবং আমরা একটু আগে যেটা বলছিলাম, যে ঘটনাটা পড়লাম, যে ঘটনার অনেক প্রশংসা, সেই গিয়াসউদ্দিন ভাই আমাদের সঙ্গে এখন আছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলবো এবং তার সাথে আমরা জানবো অনেক কিছুই। তো হ্যালো, আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই, আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? মোটামুটি ভালো আছেন। আমি শুধু একটা জিনিস জানতে চাই, এই যে আপনি যে লাশটা যে দেখেছিলেন, যিনি আপনাকে নৌকা নিয়ে এসে উদ্ধার করলেন আর কি, যিনি আপনাকে স্পিড বোর্ডে পৌঁছে দিলেন, এই ভদ্রলোককে দেখে কি আপনার আসলে একটা জীবন্ত মানুষের মতোই মনে হয়েছিল? লাগছিল আর কি, মানে রাতের অন্ধকার ছিল। জি। আর আমি একটু কন্ট্রোল ছিলাম, আমার যে কোনো অবস্থায় মানে সার্ভারটা জরুরি ছিল, আমার সমস্যার কাছে যাওয়াটা জরুরি ছিল, তাই আমি সাহায্য নিয়েছি। আচ্ছা। আর আসলে যখন আমি সেখানে দেখি মানে চাপে পড়েছি, আর সেক্ষেত্রে শরীরে কাঁচা হাত দেখেছি, পুরোনো রক্ত,
আচ্ছা, আপনি তো অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন এবং আশা করছি ভবিষ্যতেও পাঠাবেন, এবং আপনার এখন কি মানে সেই আগের মতো ভয় লাগে নাকি এখন অনেকটাই আপনার মোটামুটি ভয় কমে গেছে? এগুলো আসলে অভ্যাস হয়ে গেছে, মাঝে মাঝে ভয় লাগে। জসিমউদ্দিন ভাই, আমরা কিন্তু আমাদের পুলিশ ভাইদের অনেক পছন্দ করি এবং আমরা নিজেরা অনেক অনুরোধ করেছি। আপনি একটু সবাইকে একটু বলবেন নাকি যে ভূতের সময় ঘটনা পাঠানোর জন্য সবাইকে? এই হ্যাঁ, আর এটা পাওয়া যাবে যে রেডিও ফেসবুক, জি, 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 জি। ওখানে গিয়ে আপনার যেটা পেজ আছে রাসেল রাসেল নাকি জি, 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 জি। এটা পৌঁছে গেলে ওই যে ইমেলে এটা পাওয়া যায়। তাহলে গিয়াসউদ্দিন ভাই, আপনি আপনার কলিগদেরকে রিকোয়েস্ট করলেন, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার গল্পের মতো আপনার কথাও অনেক সুন্দর, আপনার ঘটনার মতো আপনার কথাও অনেক সুন্দর, এবং আপনার অভিজ্ঞতা ভবিষ্যতে আপনি আমাদের লিখে পাঠাবেন, সেটাই প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে, এন্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম নূর, আমি উদয়পুর থেকে আসছি, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট, গোবিন্দগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলবো আমার বাবার কথা। আমার বাবার নাম হচ্ছে উনি মানে লাইফে অনেক হরর এক্সপিরিয়েন্স করেছে, এবং এটা আশা করি পরে ভূতভূমি আরো মানে আবার এসে শেয়ার করবে সে নিজে, বাট ওনার মানে একটা ঘটনা আমি আজকে শেয়ার করবো। জি। এইটা হচ্ছে যুদ্ধ জাস্ট 1971 সালের পরে, মানে জাস্ট যখন যুদ্ধ হয়েছে তারপরে আমার ফাদার জাস্ট আমার নানুর বাসা, মানে এটা বলে গোবিন্দগঞ্জ, মানে আমরা স্বাধীন হয়েছি তারপরে, স্বাধীন হওয়ার পরে আর কি। তো উনি ওই আমার নানুর বাসা, এটা হচ্ছে কোচা শহর বলে, ওইখান থেকে জাস্ট ওখানে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষ করে জাস্ট বাসায় চলে আসবে। তো তখনকার তো তেমন মানে ভেহিকল ছিল না, তখন যেটা হয়তো হয় গরুর গাড়ি কিংবা সাইকেল কিংবা আদারওয়াইজ হেঁটে আসা, এরকম একটা ইয়ে ছিল। তো ওইখান থেকে যেটা ডিস্টেন্স ছিল রাস্তার, আমাদের বাসা থেকে আমার নানুর বাসা অলমোস্ট 10 কিলোমিটার 12 কিলোমিটার এরকম। তো আমার আব্বার কাছে ছিল সাইকেলে উনি রওনা দেয়। আগে তখনকার সময় তো সন্ধ্যার পর পরে একটু মানে সব ইয়ে হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। তো উনি রওনা দিচ্ছে ওই রাস্তা দিয়ে। এই রাস্তার ভিতরে মানে একটা জায়গা ছিল, এটাকে বলা হয় শ্রীমুখ গাবতলী। আচ্ছা। তো এই জায়গাটাতে মানে এমন একটা প্লেস যেখানে মানুষ সন্ধ্যার পরে মানে মাগরিবের নামাজের পরে আর চলাচল করে না, অলমোস্ট বন্ধ করে দেয় আর কি। তো ওইখানে আসার পরে জাস্ট মানে একটা অদৃশ্য থেকে একটা সাউন্ড আসতেছিল এরকম যে মানে এত রাতে তুই কই যাস, কিংবা এত রাত্রে যাওয়াটা ঠিক হয়নি এরকম। তো আমার আব্বা আগে থেকে একটু গেস করতে পারছিল, উনি একটু কিছু দোয়া কালাম এগুলো জানতো। তো উনি যেটা করা দরকার উনি নিজেকে মানে এটাকে শরীর বন্ধ করে রাখছে আর কি। সো তারপরে উনি যায়। তা এই মানে এখানে লোকমুখে যেটা জানা যায়, এখানে অনেক হিউজ অনেক জিন এখানে থাকতো এই গাবতলায়। তো ওখান থেকে একটা জিন মানে এটাকে মানে আমার বাবার পিছনে সে আসে আর কি। তো এই রাস্তায় চলাকালীন সে বিভিন্ন রকম সাইড থেকে সাউন্ড করে, ডিস্টার্ব দেয়, সাইকেলকে যেতে দেয় না, ঝামেলা করে আর কি। তো মাঝে মাঝে আমার আব্বা আবার দোয়া সূরা তো পড়তেছেই। এই ভিতর আস্তে আস্তে মানে আরেকটা প্লেস আছে, এটা বলে হচ্ছে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ মোড়। এইটা একটা হরর প্লেস। তো এইখানে আসার পরে যেটা হয়, ওইখানে আমার আব্বা একদম রাস্তার সাইডে একটা দেখে, এটা হচ্ছে হিন্দুদের একটা দেবী আছে, দুর্গা দেবী, লাইক এইরকম একটা সে একটা ধারণ করে আর কি। বাট এর ফেস ছিল একটু হরর টাইপের। দুর্গা তো আমরা জানি যে দুর্গা ফেস একটু সুন্দর, বাট এর ফেসটা ছিল হরর টাইপের, একদম দাঁত বের হয়ে রক্ত পড়তেছে, মাথা লম্বা, মানে ভয়ঙ্কর তারপরে ধারণ করছে, হাত ছিল বিভিন্ন রকম। তো বিভিন্ন রকম সে কাছে ডাকার জন্য করতেছিল, পথে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। আমার আব্বা
ওখানে দৌড় টোয়া পরে একটু জাস্ট পার হয়ে চলে আসছে, মানে সে মানে ফেল হয়েছে আমার আব্বাকে আটকাতে। বাট ইতিমধ্যে মানে অপোজিট থেকে আরেকজন লোক সে যাচ্ছিল, সে সাইকেলে। তো আমার আব্বা তখন তাকে বারণ করে যে ভাই প্লিজ আপনি যান না, মানে রাস্তায় প্রবলেম আছে, আপনি প্রবলেম পড়বেন। তো উনি বলছেন যে না কি প্রবলেম, আমি রেগুলারই যাই, তবে আজকে একটু দেরি হয়ে গেছে রাত, জানি রাস্তায় খারাপ, কিন্তু আশা করি প্রবলেম হবে না। তো আমার বলছে যে না দেখেন, তারপর সাবধানে যান আর কি। তো যাওয়ার পরে একটু পরে আবার চিৎকার আওয়াজ আসে। তো তখন আমার বাবা একটু ব্যাক করেছে, না লোকটা নিশ্চয়ই কোনো বিপদে পড়তে পারে, আমি একটু দেখি। তো আবার ব্যাক করে ওই জায়গায় আসার পরে দেখা যায় যে ওই যে জায়গাটা প্লেসে মানে হরর প্লেস, তার সাইডে তো অনেক জমি, পাশাপাশি ডোবা ছিল। তো এই ডোবার সাইডে ওই লোকটাকে সে অলমোস্ট সাইকেল সহ ওইখানে মানে ফেলে দিয়েছে আর কি। তো আমার আব্বা যাওয়াতে ওই অভাবটা ওখান থেকে সরে গেছে। সরে যাওয়ার পরে তো আমার আব্বা তো অনেক দৌড়াটা করলো, করার পরে ওই লোককে উঠাইলো। ওঠার পরে যেটা দেখা গেল, সাইকেলের অনেক অংশ ভেঙে ওই পার ভিতর উনি মানে ঢুকাই যাওয়াতে উনি অনেক আহত হয়েছে, হাঁটতে পারছিল না, আর অনেক রক্ত ঝরছে আর কি। তো তখন আমার ওনাকে একটু সাহায্য করার জন্য ধরে আশেপাশে তো কোনো বাসা ছিল না, মানে একটু দূরে যাওয়া লাগছে, যা একটু একটা বাসা পাইছে, ওখানে ওনাকে সেভে রাখাইছে, রাখে আবার ব্যাক করছে। বাট এইটাতে ওই অবয়বটার আরো রাগান্বিত হয়েছে যে না কেন আমার তো মানে ডিস্টার্ব দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই পথের ভিতর তখন বিভিন্ন রকম বিড়াল হচ্ছে, একবার কুকুর হচ্ছে, তারপর সাইকেলে বাড়ি দিচ্ছে, সাইড থেকে আওয়াজ আসতেছে, বিভিন্ন রকম ভয়ঙ্কর আওয়াজ, মানে কথা বলতেছে করতেছে। আমার বাইকগুলো নিয়ে আর অতটা মানে ভ্রক্ষেপ করেনি, উনি সাহসিকতার সাথেই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। তারপর এইখানে আসার পর সাইডে একটা ছিল, একটা মানে খুব ফেমাস একটা মন্দির আছে আমাদের এখানে, এখানে ঠাকুর বাড়ি বলে। এখানে তখন তো রাত অলরেডি 2:30-3টা বাজে। তো তখন আমার আব্বা দেখছে ওখানে পূজা হচ্ছে, বিভিন্ন রকম পূজা, তখন দিয়া জ্বালায় ঠাকুর এরকম পূজা করতেছে, করতেছে। আমার আব্বার এক সময় আমার সাথে তো ওখানে যে ঠাকুর থাকতো তার সঙ্গে তো পরিচয় আছে। তো উনি ডাকতেছে যে কই যাস, এখানে আয়। তো আমার বলছে কি ব্যাপার, রাতে তো পূজা কি ধরনের, এটা তো পূজা হয় না এখন। তো বলছে যে না এখন পূজা হচ্ছে, আয় প্রসাদ খা, এরকম একটা ব্যাপার টাকাটাই করতেছে। তো বলছে যে না আমি যাবো না ওখানে। তো তারপরে ওখান থেকে আবার ব্যাক করছে। ব্যাক করার পরে আবার রাস্তার সাইডে বিভিন্ন মেয়ে মহিলার চেহারা ধরে আসছে, ডাকতেছে যে আমাকে একটু হেল্প করেন, এরকম ডাকতেছে। আমার বুঝতে পারছে যে আসলে এটা ওই জিনিসই বারবার রাস্তাতে এসে বাধা প্রদান করছে। তো তারপরে যাওয়ার পর আমাদের অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসছে। তো এখানে আবার একটা বাস ঝাড় ছিল, বাস ঝাড়ে বাস রাস্তায় ফেলাই দেওয়ার পরে মানে বাধা প্রদান করছে। তো এইখানে কিছু কিছু দোয়া আছে, দোয়া করলে হয়তো সবাই জানেন যে যেটা বাস হয়তো উঠে যায়, কিন্তু আমার আবার যখন অ্যাপ্লাই করতেছে এইটা আর উঠতেছে না। তো একটু ঘাবড়ে গেছে যে না এটা তো মানে বাসের উপর দিয়ে যাওয়াটাও উচিত হবে না, আবার কোনো কিছু ভয় করে ব্যাক করাটাও ঝামেলা হবে। তো কি করা যায়? তো তখন আমার আব্বা একটু করলো যে আরেকটা সিস্টেম আছে যে এইটা বাঁশের কোনটা আছে এটা ভেঙে দিচ্ছে, নেওয়ার পরে এটা দোয়া পড়ছে, আয়তাল কুরসি পড়ছে, পরপর এটাতে আবার বাসটাতে আঘাত করছে, আঘাত করার পর তখন বাসটা উঠে গেছে আবার। ওকে, তো ওইখান থেকে আবার বাসায় চলে এসছে। এখানে ঘটনাটা শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনা তো তারপরে আরো ছিল। বাসা আসার পরে জাস্ট অজু করে মানে রাতের খাওয়া দাওয়া করেনি আমার বাবা, শুইতে গেছে। তো ওই জিনিসটা তখন মশারির উপর দিয়ে মানে পুরো আসে আমার আব্বাকে তখন অ্যাটাক করার জন্য চেষ্টা করতেছিল। তখন তার অরিজিনাল রূপটা ছিল মানে প্রচুর লোম এবং কালো রঙের। তো ওই সময় অনেক চেষ্টা করতেছে আমার আব্বা, কিন্তু বাট কোনো দোয়া করে হচ্ছে না। মানে আসলে আমার আব্বা তো ঘুমায় যায়নি, মানে জায়গায় ছিল, তো জায়গাতেই ধরছে আর কি। অনেকে কিন্তু ঘুমে বোবা ধরে, ওইরকম না। তো লাস্টে আমার আব্বা অনেক আল্লাহর নাম নিয়ে যা পরে ওই একে জাস্ট একটা কিক দেওয়ার পরে ও দরজার সঙ্গে বের হয়ে যায়, এবং যাওয়ার সময় বলে যে আসলে আমাকে বাধা দেওয়ার জন্য আমি মানে আমার কাজে কিংবা আমার রাস্তায় বাধা দেওয়ার জন্য এটা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেডিও ফুর্তি যে পেজটা আছে এই পেজে আপনারা অনেকেই লিখছেন এবং আমাদের সঙ্গে আছেন লিমন এবং তিনি বলছেন যে তিনি একদম একা আছেন এবং শুনছেন আমাদেরকে। আসলুজ্জামান আসিফ আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন। একটা ভয় লাগছে। মোহসিন উদ্দিন আমাদের সঙ্গে আছেন। নিস্তব্ধ আমি আমাদের সঙ্গে আছেন, চমৎকার কাহিনী আমি শুনছি চট্টগ্রাম থেকে। আর এ আওয়াল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইউসুফ। এছাড়াও তিনি শুনছেন ভূত এফএম। একে আজাদ লিখেছেন আমাদের রেডিও ফুর্তি পেজ থেকে পড়ছি, কিন্তু সেকেন্ড স্টোরি নাইস ছিল। সাইদ আমাদের লিখেছেন এই প্রথম কমেন্ট করলাম। শাহরিয়ার টনি আমাদের লিখেছেন খুব ভালো লাগছে আমাদেরকে। এছাড়াও ক্যাফিন জি টুটুল আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন তনজিলা, তসনিম, তৌষা এবং ভূত এফএম তিনি শোনেন, জয়পুর থেকে শুনছেন। সজীব রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ইমন শাহরিয়ার সোহাগ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিকু আবেদিন, আমাদের সাথে নাফিজ ইকবাল আছেন। এছাড়াও সালিন খান সালিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি ইয়াসিন হুসাইন। এছাড়াও রাইডিয়ান আমাদের সঙ্গে আছেন এমডি। আচ্ছা, আমাদের সাথে তৌসিফ আহমেদ আছেন। এছাড়া আছেন আমাদের সাথে নিশাত, আমাদের সাথে আছেন মোহাম্মদ রেজা, আব্দুর রহমান তন্ময় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এহসিন উদ্দিন অমিত। এছাড়া আমির হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সন্ধ্যা তারা। এছাড়াও শাকিল আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি পাশা হাওলাদার সহ আরো অনেকে। এরপরে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা সম্পর্কে মাসুম ভাই অনেক ভালো জানে, কারণ ওই এলাকার সাথে উনি অনেক বেশি পরিচিত এবং সেটা ঈশ্বরদী এলাকা। এবং তার পরপরই আমরা শুনবো আমাদের আশিকুজ্জামান টুলু ভাইয়ের ঘটনা। সুতরাং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মাঝখানে শুধু ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো আবারও। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Mood is that the night comes alive. Loving form. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 এফএম। আমি রাসেল আছি সাথে, অ্যান্ড আমার সাথে রয়েছে মাসুম ভাই। আমরা একটু আগে বলছিলাম যে একটা ঘটনা প্রথমে পড়বো এবং তারপরে আমরা চলে যাবো পরবর্তী ঘটনা। তো মাসুম ভাই, এটা ঈশ্বরদীর ঘটনা, বুঝতে পারছেন তো? ঈশ্বরদী এলাকা তো, এটা মাসুম ভাই ভালোভাবে এই জায়গাটা চেনেন। তো আমি পড়ে শোনাই ঘটনাটি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি স্টুডিওতে আসতে পারবো না বলে ইমেল করে ঘটনাটি পাঠালাম। আমি একজন ভূত এফএম এর নিয়মিত শ্রোতা, পাবনা ঈশ্বরদী থেকে ইলিয়াস বিশ্বাস বলছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঈশ্বরদী স্টেশনের এলাকার একটি ঘটনা। আমার এক বড় চাচার সাথে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ঈশ্বরদী স্টেশনের অদূরে ঘটনাটি ঘটেছিল। আমার চাচা এক কন্ট্রাক্টরের অধীনে দিনাজপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি একদিনের ছুটিতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাসায় আসছিলেন। ট্রেনটি রাত 2টার সময় ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছায়। স্টেশন থেকে ওনার বাসা 3 কিলোমিটারের মতো দূরে। তিনি স্টেশন থেকে বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি না পাওয়ায় এক পর্যায়ে রেল লাইনের ঢালের পাশের রাস্তা দিয়ে আসতে থাকে। রাস্তার কিছু তো যেতেই ঘন জঙ্গল এবং দুটো পুরনো শ্মশান ছিল। শ্মশানটি অনেক দিন যাবৎ ব্যবহার করা হয় না। একটিতে একে তো রাত্রি 2টা, তার সাথে গভীর জঙ্গল, তার উপরে পুরনো শ্মশান থাকাতে এমনিতেই গা ভারী হয়ে আসছিল। যখন তিনি জঙ্গলটির শ্মশান এলাকায় এসে পৌঁছালেন, তখন দেখলেন এক বুড়ি সাদা শাড়ি পরে শ্মশানের পাশে বসে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। এই দৃশ্য দেখে চাচা ভীষণ ভয় পেয়েছেন। এক পর্যায়ে চাচা সাহস করে বিষয়টা কি দেখার জন্য বুড়িটার দিকে এগিয়ে যান। সামান্য দূরে গিয়ে দেখেন বুড়িটি একটি পচে যাওয়া মানব দেহের থেকে পোকা ধরে ধরে খাচ্ছেন। চাচা সাহস করে বুড়িকে বলেন, আপনি কি খাচ্ছেন? জবাবে তিনি বলেন, কিছু না। আপনি মিথ্যা বলছেন কেন? আমি তো দেখতেই পাচ্ছি যে আপনি কি যেন খাচ্ছেন। তখন বুড়িটি বলেন, কেন, তুই খাবি? চাচা সাহস করে বলেন তিনি খাবেন। তখন বুড়ি বলেন যে তোর অনেক সাহস আছে,
তো সাহস দেখে তোকে আমার পছন্দ হয়েছে, এই বলে বুড়িটি তার হাতে একটা পোকা ধরিয়ে দেন। চাচা সেই পোকাটি মুখে দিয়ে খেয়ে ফেলেন। চাচার কাছে সেই পোকাটি অনেক স্বাদের লেগেছিল, এমন স্বাদ লেগেছিল যে এর পূর্বে কোনো কিছুতে তিনি এত স্বাদ পান নাই। তখন বুড়িটি বলেছিলেন যে এখন তুই বাড়ি চলে যা এবং তুই আজ থেকে অনেক কিছু করতে পারবি। এই বলে কিছুক্ষণের মধ্যে বুড়িটি অদৃশ্য হয়ে যান। চাচা তখন তাড়াতাড়ি বাসায় আসেন। যথারীতি পরদিন থেকে তিনি বিভিন্ন কবিরাজি করতে পারেন। তিনি অনেক আধ্যাত্মিক উপায়ে রোগ সারাতে পারতেন এবং তারপর থেকে তিনি এরকম কাজে নিজেকে নিয়োজিত করেন আর কি। তো এটাই ছিল ঘটনা এবং তার নাম হচ্ছে, আমার চাচার নাম শহীদুল্লাহ। চাচা এখনো বেঁচে আছেন। তিনি ঈশ্বরদীতে কোন একটা কোম্পানিতে নাইট গার্ডের চাকরি করেন। আপনারা ইচ্ছা করলে তার জীবনে ঘটে যাওয়া আরো অনেক ভৌতিক ঘটনা জানতে পারেন, পারলে পড়ে শোনাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি শুধু একটা জিনিস বলবো যে আপনাদেরকে, আমি জানি না এই ঘটনা সত্য মিথ্যা, এটা উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, কিন্তু ঈশ্বরদীর যে এলাকার ঘটনা তিনি বলছেন ওই এলাকা নিয়ে আমি পার্সোনালি মাসুম ভাইয়ের কাছে শুনেছি যে যেই এলাকাটার কথা বলছেন ওই এলাকাটা বেশ ভয়ঙ্কর এলাকা এবং ওই এলাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি একেবারেই অবাক হব না। আচ্ছা, আপনাদের একটা মিল সাইড, যে সাইডটা আর কি ঈশ্বরদী, ওই সাইডে অনেক ঘটনা আছে। মানে আপনি গেলে যদি ওখানকার মানুষজন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, মানে আনবিলিভেবল, মানে ঘটনার কোনো শেষ নাই এবং ওই এলাকাটাই আসলে এরকম। তো আমরা একটা গানের কথা আপনাদের মনে করিয়ে দিই এবং সেই গানটা আপনারা শুনলেই আপনাদের মনে পড়ে যাবে অনেক কিছু। আমরা ছোট্ট একটা অংশ শুনি একটা গানের, ছোট্ট একটা অংশ, খুব রিলেভেন্ট বলেই শুনছি এবং আশা করছি যে আপনারা গানের কথা শুনলেই অনেক কিছু আপনাদের মনে পড়ে যাবে। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। আশিকুজ্জামান টুলু ভাইয়ের গলা আমরা শুনছিলাম মার্কের সেই বিখ্যাত গান এই দূর পরবাসে তারা গুনি আকাশে আকাশে কাটেনি সঙ্গ রাত্রিগুলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই গানের কথা এবং আমরা আশিকুজ্জামান টুলু ভাই আমাদের ঘটনা পাঠিয়েছেন, আমরা উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল এবং আমাদেরকে তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটা হচ্ছে চমৎকার ঘটনা, সেই ঘটনাটি আমরা শুনবো। অনেক ধন্যবাদ টুলু ভাই আপনাকে, আপনার গান আমরা অনেক মিস করি এবং তিনিও এখন দেশের বাইরে রয়েছেন। আমি এই ঘটনাটি একদম উৎসর্গ করছি আমাদের দেশের বাইরে যে সমস্ত ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন যারা পরবাসে বসে আমাদের কথা চিন্তা করেন এবং মনটা খারাপ করেন এবং যাদের কথা, যাদের মনের কথা এটা যে ওই এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে মাঝে মাঝে স্বপ্নের বেশি স্মৃতিরা এসে আমাকে করে দেয় বড় বেশি এলোমেলো। তাদের উদ্দেশ্যে আশিকুজ্জামান টুলু। আমি আশিকুজ্জামান টুলু, বর্তমানে বসবাস করি কানাডার টরন্টো শহরে। আমি একটা ঘটনা লিখেছি, ঘটনাটা আমি বলবো আজকে আপনাদের সামনে। ঘটনাটার নাম দিয়েছি বৃষ্টি ভেজা মিষ্টি বুড়ি। এটা অগস্ট 2017 লেখা। এটা একটা সত্য ঘটনা। তো আমার দেখা কয়েকটা ঘটনার মধ্যে এটা একটা, যেটা আমি খুব বিস্মিত হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে কিছু কিছু জিনিস থাকে যেগুলির বিবরণ দেওয়া যায় না এবং যেগুলি অনেকের বিশ্বাস করতেও একটু অসুবিধা হবে, ইভেন আমার নিজেরও বিশ্বাস করতে অসুবিধা হয়। কিন্তু
একটা অতি প্রাকৃত জিনিসে বিশ্বাসী নই। অর্থাৎ নিজেও কোনোদিন এমন কিছু দেখিনি যে বিরাট একটা শিঙালা 12 ফিট লম্বা লিকলিকে পা অথবা মূলার মতো দাঁত, এই জাতীয় জিনিস আমি কোনোদিন দেখি নেই এবং এগুলিতে আমি বিশ্বাসীও না। কিন্তু কিছু কিছু ঘটনা সবসময় আনঅ্যান্সার থেকে যায়, মানে ওইগুলির কোনো অ্যান্সার নাই। কেউ দিতে পারবে কিনা অ্যান্সার আমি জানি না, কিন্তু আমি কোনোদিন খুঁজে পাইনি অ্যান্সারগুলি। তো সেরকম একটা ঘটনাই এটা, যেটা আমি আপনাদের সামনে বলবো। আমি আমার ফেসবুকে লিখেছি ঘটনাটা। শুধু এই ঘটনা না, বিভিন্ন ধরনের ঘটনায় আমি লিখি আমার ফেসবুকে। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে টুলুর গল্প নামে, এবং ইউটিউব চ্যানেলও আছে টুলুর গল্প এই নামে, আশিকুজ্জামান টুলুর গল্প। আপনারা যদি ওখানে ভিজিট করেন দেখতে পাবেন অনেক ধরনের গল্পই লেখা আছে আমার। তো আমি আশা করবো আপনারা সবাই আসবেন আমার চ্যানেলটা এবং আমার ওই পেজটায়। সেরকমই একটা গল্প আজকে আমি বলতে যাচ্ছি আপনাদেরকে, বৃষ্টি ভেজা মিষ্টি বুড়ি। বেশ বছর আগের কথা, কানাডার গ্রেটার টরন্টো এরিয়াতে রিয়েল এস্টেট ব্যবসা কেবল শুরু করেছি। ভালো লাগছে নতুন প্রফেশনটা। ঘুরে ঘুরে ডোর নক করি কেউ যদি বাড়ি বিক্রি করতে চায় জানার জন্য। এভাবেই সেলার ক্লায়েন্ট জোগাড় করতে হয়। অনেক সময় পরিচিতরাও বাড়ি বিক্রি করতে চায়, কেউ কেউ বাড়ি কিনতে চায়, ওরা বায়ার ক্লায়েন্ট। ওদের নিয়ে বিভিন্ন বাড়ি ঘুরিয়ে দেখাই, যেটা পছন্দ হয় ওরা অফার করে। সেলার দাম পছন্দ হলে বিক্রি করে দেয় বাড়িটা। সেলার ছেড়ে চলে যায় 50 বছরের স্মৃতি জড়ানো বাড়িটা 60 দিনের মধ্যে অথবা 90 দিনের মধ্যে। অর্থাৎ যখন বাড়িটা বিক্রি হয়ে যায়, সেলার তার গত 50 বছরে যত ধরনের স্মৃতি বাসাটা জড়িয়ে আছে সেগুলিকে রেখে চলে যায়। তো এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার। আমার কাছেও খারাপ লাগে ভাবতে। যখন নিজেও বাড়ি বিক্রি করেছি নিজেরটা, তখন ওই 50 বছর না, হয়তো বা দেখা গেছে 5 বছর পুরনো বাসা, তারপরও অনেক স্মৃতি থেকে যায়। আর আমাদের বাংলাদেশে যেমন একটা বাড়ি আমার দাদা কিনছিলেন এবং তারপরে আমার বাবা থাকছিলেন এবং তারপর আমিও থাকছি বাসাতে, বিক্রির তো প্রশ্ন উঠে। কিন্তু এখন হয়তো বা আরবানাইজেশনের কারণে এবং এখনকার যে টোটাল সিচুয়েশনটা, এখনকার ব্যাপারটা ডিফারেন্ট। কারণ এখন যেমন অ্যাপার্টমেন্ট বিক্রি হয় কিছুদিন পর পর, তখনকার বিষয়টা ডিফারেন্ট ছিল। যাই হোক, পড়ি। আমার ভীষণ নেশা বাড়ি বাড়ি ঘুরে ওদের ছোট্ট ছোট জিনিসগুলোকে খেয়াল করা। যেসব বাড়ির মালিকরা বুড়ো বুড়ি, ওদের আসবাবপত্র, জিনিসপত্র, কাপড় চোপড় সবকিছু আমার নেশা ধরিয়ে দেয় আমাকে। ওদের প্রতিটা জিনিস খুব পুরনো হয়, ভীষণ পুরনো। ওদের দেয়ালে টাঙানো ছবিগুলো আমাকে নিয়ে যায় ওদের 1950 সালের ওই সেটআপে। ওই সময়ের গন্ধ আমি পাই। ওদের বাড়িগুলিতে অনেক পুরনো গন্ধ থাকে, মোটেই বাজে গন্ধ নয়, তবে ভীষণ পুরনো একটা গন্ধ। ওরা ওদের বাড়িতে রেখে দেয় সেই 1950 সালের কেনা চেয়ার, সোফা, রেকর্ড প্লেয়ার, রেডিও, কাপ, পিরিচ, বাসন, শোপিস, বিছানা, চাদর, খাট, ড্রেসিং টেবিল, বেসিক্যালি অনেক কিছু। এই বুড়ো বুড়িগুলো অত্যন্ত ভদ্র হয় আর মাই ডিয়ার হয়, যা বলে বোঝানো সম্ভব না যে কতটা ভদ্র ওরা। যখন আমি আমার বায়ার ক্লায়েন্ট নিয়ে বাসা দেখাই, সাধারণত বাসার মালিক বাসায় থাকে না, যাতে করে ক্রেতা মন খুলে বাসাটা দেখতে পারে। অনেক সময় মালিক অর্থাৎ মিষ্টি বুড়ো বুড়ি উপস্থিত থাকে এবং ওই সময়টা বেশ উপভোগ করি আমি এদেরকে মিষ্টি বুড়ো বুড়ি বলছি এই কারণে যে আমার কাছে ওদেরকে খুব মিষ্টি লাগে। অর্থাৎ ওরা খুব সেজে গুজে থাকে, ওরা খুব মেনটেন করে বাসটাকে ক্লিন রাখে, নিজেরাও ক্লিন থাকে, নতুন জামা কাপড় পরে সেজে গুজে বসে থাকে। আমার ক্লায়েন্ট বাসা দেখতে থাকে আর আমি ওদের সাথে গল্প করতে থাকি। হয়তো ওদের বিষয় থাকে ওদের 1950 সালের ছবি তোলার স্থান, কাল, পাত্র, কারণ, কোন সময় ওদের অতীত স্মৃতি। ওরা কিন্তু ভীষণ আলাপী হয়। ওরা তীর্থে কাকের মতো বসে থাকে কারোর সাথে একটু গল্প করার জন্য। এদের কারোর সাথে এদের ছেলেমেয়েরা থাকে না, বিধায় এদের জীবন ভীষণ একাকী। সাধারণত কেউ একটু সময় দেয় না এদেরকে, এজন্য কেউ একটু গল্প করলেই ওরা পাগল হয়ে যায় কথা বলার জন্য। প্রতিটা বাসার নিজস্ব একটা ভাইব আছে। আমি এই ব্যবসায় আসার আগে জীবনেও এই বিষয়টা জানতাম না। আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না এই ভাইব বলতে আমি কি বোঝাচ্ছি, তবে কিছুটা বর্ণনা দিতে পারি। কিছু বাসায় ঢুকে খুব ডার্ক লাগে, কেমন যেন একটা ভারী অন্ধকার। লাইট জ্বালানোর পরেও সরতে চায় না অন্ধকারটা।
কেমন যেন স্যাঁতসেঁতে একটা পরিবেশ। কিছু বাসায় ঢুকে মনে হয় নষ্ট হয়ে যাওয়া জীবন। এখানে বিয়ারের কোটা, ওখানে খোলা মদের বোতল, সিঙ্কে হয়তো এক গাদা আধোয়া ময়লা বাসন কোসন, ডাইনিং টেবিলের উপর পড়ে আছে গতকালের খাওয়া পিজার টুকরা, কিচেনে হয়তো বা 3-4টা গার্বেজের কালো ব্যাগ মুখ খোলা অবস্থায় পড়ে আছে, বাথরুমের ফ্লোরে হয়তো বা এক গাদা আধোয়া কাপড়, আজগুবি একটা গন্ধ সারা বাসা জুড়ে। কিছু বাসায় ঢুকে আবার বাসাটাকে খুব ভারী লাগে, কেমন যেন হাত পা চলতে চায় না। বেসমেন্টটা একটু বেশি অন্ধকার আর ভীষণ ঠান্ডা হয়। বেসমেন্টটা সাধারণত মাটির নিচে হয়। দিনের বেলাতেও এসব বাড়ির ভিতরে মনে হয় অমাবস্যার রাত। এই বাসাগুলিতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার। আবার কিছু বাসায় ঢুকে মনে হয় বাসার প্রতিটা কোনায় সুখের জোয়ার বইছে, প্রতিটা জায়গায় ভালোবাসার ছোঁয়া, ভালোবাসার আবেশ, সবকিছুতে যত্নের বন্যা। সারা বাড়ি আলোর বন্যায় মনটা হালকা হয়ে যায়। তো এভাবেই একবার আমার বায়ার ক্লায়েন্টকে নিয়ে একটা বাড়ি দেখাতে গিয়েছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, এমন একটা সময়। ওই এলাকায় বাসাগুলো বেশ বড় বড়, বাড়ির লটগুলোও বড়, ম্যাচিউরড ও সেটেলড নেইবারহুড, অর্থাৎ পাড়াটা বেশ পুরনো, বাড়িগুলোর বয়স কমসে কম 70-80 বছর, পাড়ার গাছগুলো অনেক বয়সী, অধিবাসীরাও বেশ পুরনো, যার কারণে প্রতিটি বাসায় বুড়ো বুড়ির বসবাস। ওরা বেবি বুমার্স, কোনো ভাড়াটিয়া নাই, সবাই মালিক, যে কারণে সুন্দর করে মেনটেন করা প্রত্যেকটা বাসার ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড এবং বাসার ভেতর, এ ধরনের নেইবারহুডকে সেটেল নেইবারহুড বলা হয়ে থাকে। সন্ধ্যাটা আরো গাঢ় হয়ে এসেছে। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি হেডলাইট জ্বালিয়ে ওয়াইপারটা ফুল স্পিডে চালিয়ে দিলাম। এত জোরে ওয়াইপার চলেও বৃষ্টিকে সরাতে পারছে না সামনের গ্লাস থেকে, যে কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। রাস্তার মাঝখানে দিয়ে চলছে গাড়ি, রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ ওদের বয়সের ভার বইতে না পেরে নুয়ে পড়েছে রাস্তার দিকে। লাইট পোস্টের আলোগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে না বৃষ্টির তোড়ে। এদেশের বৃষ্টি কেমন যেন ভারী, যখন হয় অতিরিক্ত হয়। রাস্তা ধুয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে। প্রতিটা বাড়ির জানালার পর্দা ভেদ করে দেখা যাচ্ছে সন্ধ্যাবাতি, তবে কোনো বাসায় দেখা যাচ্ছে না কোনো মানুষ। রাস্তাটা বেশি চড়া না। আমি যাচ্ছি যাচ্ছি, পথ ফুরায় না। একসময় দেখলাম রাস্তাটা শেষ হয়ে গিয়েছে। রাস্তার শেষে ওই জায়গাটাকে বলে কোলডেসা। রাস্তার একেবারে শেষে একটা বাড়ি দেখতে পেলাম, ভীষণ ঝোপঝাড়ে ভরা বাসাটা। পুরো বাসাটাকে এক নজরে দেখা যাচ্ছে না, 3 ভাগের 2 ভাগ গাছগাছালিতে ঢাকা। ওই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, কোনো লাইট জ্বালানো নাই বাসার ড্রাইভওয়েতে অথবা জানালায়। আমার গাড়ির হেডলাইট গিয়ে পড়লো গ্যারেজের উপর। ওইখানে দেখতে পেলাম বাসার নম্বর। হ্যাঁ, এই বাসাটাই খুঁজছি। গাড়ি বন্ধ করলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে মেঘের গর্জন। চারিদিকে কুচকুচে কালো অন্ধকার, নিজের হাতও নিজে দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঝোড়ো হাওয়া, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে বাড়িটা। বাড়িটা একটা র্যাঞ্চ বাংলো। আচ্ছা, র্যাঞ্চ বাংলো জিনিসটা এটা বাংলো, কিন্তু বেশ চওড়া হয় এবং বেশ বড় হয় র্যাঞ্চ বাংলোগুলো। আমার ক্লায়েন্ট এবং আমি কেমন যেন কিছুক্ষণের জন্য একেবারে নীরব হয়ে বসে রইলাম গাড়ির ভিতর। গাড়ির ভিতরটা কালো অন্ধকারে ডুবে গিয়েছে, ওনার মুখটাও আমি দেখতে পাচ্ছি না। এত ঘন অন্ধকার, মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে ওই গাঢ় অন্ধকারকে। বেশ ক বছর হয় সিগারেট ছেড়েছি, তা না হলে হয়তো একটা সিগারেট ধরাতাম। সিগারেটের আগুনটাকেও অনেক আপন লাগতো ওই অন্ধকারের মধ্যে, কেমন যেন একটা সাহস দেয় সিগারেটের আগুন। বিজলি চমকালে দেখা যাচ্ছে আমাদের চেহারা, কেমন যেন লাগছে। মনে মনে ভাবছি যে ফিরে যাব কিনা। ভীষণ বৃষ্টির কারণে বের হতে পারছি না গাড়ি থেকে, বের হলেই ভিজে যাব। তার মধ্যে ঘুটঘুটে কালো অন্ধকার। উনি নীরবতা ভেঙে আমাকে জিজ্ঞাসা করলেন, কি করবেন? আমি বললাম, কি দেখবেন না চলে যাবেন? উনি বললেন, আজ আর কোনো বাড়ি দেখার আছে কি? আমি বললাম, না, এটাই শেষ বাড়ি। উনি বললেন, তাহলে একটু কষ্ট করে দেখেই যাই।
ভিজে গেলেও অসুবিধা নাই, এখন তো বাসায় চলে যাব। আমি বললাম ঠিক আছে চলেন। গাড়ির দরজাটা খুলে দুজনেই দৌড় দিলাম বাড়ির গেটের কাছে। গেটের উপরে বিরাট একটা কার্নিশ থাকায় বৃষ্টি থেকে বেঁচে গেলাম দুজনেই। আমার ফোনে শোয়িং কনফার্মেশন থেকে লক বক্সের নাম্বারটা নিয়ে লক বক্সটা খুললাম। এই লক বক্স একটা ছোট্ট লোহার বাক্স, যেখানে ওই বাড়ির চাবিটা সংরক্ষিত থাকে এবং এটা লাগানো থাকে গেটের হুকের সাথে অথবা হ্যান্ডেলের সাথে। এবং এটা ছোট একটা কম্বিনেশন নাম্বার আছে। ওই নাম্বারটা সাধারণত সেলার ব্রোকারেজ থেকে আমাদের ব্রোকারেজকে দেওয়া হয় শোয়িং এর জন্য যখন রিকোয়েস্ট করি, এবং ওইটা দিলেই আমরা ওই নাম্বারটা দিয়ে লক বক্সটা খুলে বাড়িটা দেখাই, এবং বাড়িটা দেখানো শেষ হলে আবার লক বক্সে চাবিটা রেখে লক বক্সের নাম্বারটাকে র্যান্ডামলি ঘুরে দিই, যাতে করে অন্য কেউ খুলতে না পারে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না বিধায় আমি লক বক্সের কোড দেখতে পাচ্ছিলাম না। আমার ক্লায়েন্টকে বললাম ফোনের লাইটটা জ্বালাতে। উনি লাইট জ্বালিয়ে ধরলেন। লক বক্সটা দরজার কড়াতে লাগানো ছিল। আমি লক বক্সটা হাত দেওয়ার সাথে সাথে দরজার ভিতরে একটা আওয়াজ হলো। আমি ভীষণ আশ্চর্য হলাম, কারণ আমি সেলারের ব্রোকারেজ থেকে জানতে পেরেছিলাম যে বাসা খালি এবং কেউ থাকবে না, আমাকে লক বক্সের চাবি দিয়ে খুলতে হবে বাসাটা। ভেতর থেকে আওয়াজ পেয়ে এ কারণে আশ্চর্য হয়েছি। এবার কচকচ আওয়াজ করে দরজাটা খুলে গেল। দুজনেই দরজা থেকে একটু সরে দাঁড়ালাম। দরজা খোলা মাত্র ঘরের ভেতর থেকে এক চিলতে আলোর ছটা আমাদের গায়ে এসে পড়ল। চোখের সামনে দেখলাম একজন ভীষণ বয়স্ক মহিলা দরজা খুলে এক পাশে দাঁড়িয়ে আছে। ওই অল্প আলোয় ওনার সৌন্দর্য আমাদের চোখ এড়ালো না। একজন ৮০-৮৫ বছরের মহিলা এত সুন্দরী কিভাবে হয় মাথায় ঢুকলো না। যদিও মুখের চামড়ায় ছিল শত শত রিঙ্কলস, ঢিলা হয়ে গিয়েছিল চামড়াটা। উনি হাত দিয়ে ইশারা করলেন ভেতরে ঢোকার জন্য, তবে কোনো কথা বললেন না। আমি যথারীতি আমার বিজনেস কার্ড এগিয়ে দিলাম ওনার দিকে। উনি কার্ডের দিকে খেয়াল করলেন না, আবার ভিতরে ঢুকতে ইশারা করলেন। আমরা ভিতরে ঢুকে গেলাম। ওই বুড়ি মহিলা ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। ড্রয়িং রুমটায় তেমন কোনো আসবাবপত্র নাই বললেই চলে। দুটো পুরনো আমলের সোফা সেট, একটা বড় রেডিও, ওটার আবার 4টা পা আছে, একটা বড় মাইক লাগানো গ্রামোফোন, যেটা চাবি দেওয়ার জন্য একটা বড় চাবি লাগানো। ঘরের এক কোণে পুরনো দিনের টেবিল ল্যাম্প জ্বালানো, খুব কম পাওয়ারের লাইট মনে হলো। আমি বড় লাইট খুঁজলাম জ্বালানোর জন্য, কিন্তু পেলাম না। ভিতরে চলে গেলাম বাকি রুমগুলো দেখার জন্য। প্রতিটা রুমে আলোর খুবই স্বল্পতা। ওই অল্প আলোর মাঝেই দেখতে থাকলাম 1950 সালের সভ্যতা, কালচার, শিল্প, ছবি। মাস্টার বেডরুমের পেছনের দেয়ালে একজন সুন্দরী যুবতীর ছবি। কেন যেন খুব মিল লাগলো দরজায় দেখা ওই মিষ্টি বুড়ির চেহারার সাথে, হয়তো যৌবনের ওই বুড়ি। বাড়িটায় ঢোকার দরজা একটাই, পেছনের দিকের রুমগুলি থেকে ব্যাকইয়ার্ডে যাওয়ার জন্য কোনো দরজা বা ওয়াকআউট নাই। জানলা দিয়ে বিজলির আলোতে পরিষ্কার দেখতে পেলাম ব্যাকইয়ার্ডের পেছনে বিশাল রাভিন। এখানে জঙ্গলকে রাভিন বলে। বেশি দূরে দেখা গেল না রাভিনটা, তবে বেশ ঘন রাভিন। ওপরে দেখার পর বেসমেন্টে চলে গেলাম। বাড়িটার ভাইব আমার কাছে কেমন যেন ভারী লাগছিল। মনে হচ্ছিল কোন একটা নষ্ট অতীত আছে বাড়িটার, ভালো ঠেকছিল না। বেসমেন্টে বেশ ঠান্ডা অনুভব করলাম। ফিনিশড বেসমেন্ট, কার্পেটে মোড়া পুরো ফ্লোরটা, তবে বেশ পুরনো কার্পেট। কোন রুমে মানুষের বসবাসের চিহ্ন দেখলাম না। বিছানাগুলো পরিপাটি করে সাজানো। কিচেন একেবারে পরিষ্কার ছিল ওপরে। নিচের ও ওপরের দুটো বাথরুমে পরিষ্কার করে গুছিয়ে রাখা। দেখলে মনে হবে ওগুলি বাথরুম না, ছোট দুটো সাজানো ঘর। আমাদের দেখা শেষ হয়ে গেল, ওপরে উঠে আসলাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ঝড়ের গতিবেগ আরো বেড়ে গিয়েছে। মেঘের গর্জন মাঝে মাঝেই কাঁপিয়ে দিচ্ছে সবকিছুকে। বাইরের অন্ধকারটা এতই কুচকুচে কালো আজ যে জানালা দিয়ে অন্ধকারকে মোটেই দেখা যাচ্ছে না।
এবার বিদায়ের পালা। আমরা মেইন গেটের কাছে এসে দাঁড়ালাম, যেখান দিয়ে ঢুকেছিলাম। ভাবলাম ওই মিষ্টি বুড়িকে বলে চলে যাব। কয়েকবার হ্যালো হ্যালো করলাম যাতে বুড়ি শুনে গেটের কাছে চলে আসেন ভেতর থেকে। উনি আসলেন না। আমি আমার ক্লায়েন্টকে বললাম গাড়িতে গিয়ে বসতে। উনি চলে গেলেন গাড়িতে। আমি আরো কয়েকবার ডাকলাম, উনি মনে হয় শুনতে পেলেন না এবং এলেন না। আমি হ্যালো হ্যালো করতে করতে বাড়ির ভেতরে গেলাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, একে একে 4টা রুম খুঁজলাম মিষ্টি বুড়িকে। পেলাম না। হয়তো বাথরুমে গিয়েছেন। বাথরুমের কাছে এসে দেখি বাথরুম খোলা, কেউ নাই। বাসার এই 4টা বেডরুম, একটা বাথরুম, একটা লিভিং রুম কাম ডাইনিং রুম, একটা কিচেন এবং কয়েকটা কাপড় রাখার ক্লজেট ছাড়া আর কিছুই নাই ওপরের তলায়। কেন যেন মনে হলো বুড়ি মনে হয় বেসমেন্টে গিয়েছে। চলে গেলাম বেসমেন্টে। একে একে সবগুলো রুম খুঁজলাম। ফার্নেস রুম, সেলার্স, ক্রলিং স্পেস, বাথরুম, কিছুই বাদ দিলাম না। কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও ওই 80-85 বছরের বুড়ি মহিলাকে দেখতে পেলাম না। আমি খানিকটা স্তব্ধ হয়ে গেলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। মাথার ভিতর চিন্তাটা ঠিকমতো কাজ করছিল না। এক ধরনের অবশ অনুভূতির সৃষ্টি হচ্ছিল সারা শরীরে। কপালে চিকচিক ঘাম হচ্ছিল। হঠাৎ বুকের ভিতরে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। নিঃশ্বাস নিচ্ছিলাম জোরে জোরে। আমার চিন্তাটা কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে বিদ্যুতের গতিতে অনেক কিছু চিন্তা করে ফেললেও আমার শরীর ততোধিক স্থবিরতায় ভুগছিল। পা দুটো যেন আইকা আঠা দিয়ে ফ্লোরের সাথে লাগিয়ে দেওয়া হয়েছিল। নড়তে পারছিলাম না। বেসমেন্টে বুড়িকে না দেখে আমার মনে হচ্ছিল কতক্ষণে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। প্রায় দৌড়ে উপরে এলাম। কোথাও কোনো সাড়া শব্দ নাই, শুধু বৃষ্টির ঝমঝম আওয়াজ, সাথে মেঘের গর্জন। আমি অতিপ্রাকৃত কোনো জিনিস সেভাবে বিশ্বাস করি না, অথবা নিজে কোনোদিন কোনো আকারের কিছুই দেখি নাই। বন্ধুদের কাছে গল্প শুনেছি, ওরা বিভিন্ন আকারের জিনিস দেখেছে। শেলি চা বাগানে চাকরি করার সময় গভীর রাতে বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময়, বাংলোতে ফেরার সময় আর কি, একজন ওর বাইক আটকে দাঁড়িয়েছিল, তবে সে ছিল মানুষের আকারের। হায়দার একবার গল্প করেছিল ও জিন দেখেছে, লম্বায় 12 ফিট, লিক লিকে সরু পা। আমি এবং আমার স্ত্রী ওর কথা শুনে প্রচন্ড হেসেছিলাম। ও চলে যাওয়ার পর অবশ্য, যদি ওর সামনে খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম, ইচ্ছা করছিল না ওর আবেগে বলা গল্পটাকে নষ্ট করে দিতে। আমি এসে মেইন দরজার কাছে দাঁড়িয়ে আবার হ্যালো হ্যালো বললাম, তবে এবার হ্যালোর আওয়াজটা কেমন যেন কিচির মিচির মনে হলো, অর্থাৎ গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। ভীষণ কাঁপা কাঁপা হাতে দরজায় লাগানো লক বক্স থেকে চাবিটা বের করলাম দ্রুততার সাথে। দরজার বাইরে এসে দরজাটা টেনে ধরে দরজা বন্ধ করে চাবি লাগিয়ে দিলাম এবং চাবিটা লক বক্সে রেখে বন্ধ করে দিলাম লক বক্সটা। ওই কালো অন্ধকারের মধ্যে আন্দাজে পড়িমড়ি করে কোনো রকমে গাড়ির দিকে দৌড় দিলাম এবং গাড়ির কাছে এসে দরজা খুলে ভিতরে ঢুকে বসলাম। একবারের জন্য ওই দরজার দিকে আর ফিরে তাকাচ্ছিলাম না ভয়ে। সারা শরীর থরথর করে ইতিমধ্যে কাঁপতে শুরু করে দিয়েছে। চাবিটা কিছুতেই ইগনিশন কি হলে ঢুকাতে পারছিলাম না, খুঁজেই পাচ্ছি না কি হল। যখন পেলাম কি হলো, তড়িঘড়ি করে স্টার্ট দিতে গিয়ে দেখি স্টার্ট হচ্ছে না গাড়িটা। আমার কাঁপা আরো বেড়ে গিয়েছে। আমার ওই অবস্থা দেখে আমার ক্লায়েন্ট জিজ্ঞাসা করলেন আমাকে যে কি হয়েছে। পুরো ব্যাপারটা উনি মোটেই লক্ষ্য করেন নাই, বিধায় ওনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন বা ভয় পাওয়ার কোনো আলামতই দেখা যায় নাই। উনি একেবারেই নর্মাল। আমি ওনাকে কিছু বলতে পারলাম না। গলা ভীষণ কাঁপছে, থুতনিও কাঁপছে। গাড়িটা হঠাৎ স্টার্ট হয়ে গেল। ব্যাক গিয়ার দিয়ে চেপে ধরলাম এক্সেলেটরটা। প্রচন্ড জোরে গাড়ি ড্রাইভওয়ে থেকে বেরিয়ে কার্বের কাছে গাছের সাথে এসে বাড়ি খেল পেছনটা। আমরা প্রচন্ড ঝাঁকি খেলাম। বুঝলাম পেছনের বাম্পার ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমার কোনো হুঁশ নাই। বের হয়ে ওই অন্ধকারের মধ্যে দেখার সাহসও নাই যে বাম্পারে কি হলো। গাড়িটা আবার একটু সামনে নিয়ে গাছটাকে কাটিয়ে হুশ করে বের করে টান দিলাম ভীষণ জোরে। আমার ক্লায়েন্ট আমার কার্যকলাপ দেখে ভীষণ আশ্চর্য হয়ে কয়েকবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার?
আমার গলা দিয়ে একটা আওয়াজও বের হচ্ছিল না। আমি কিছুই বলতে পারিনি। আমি আসলেও পারছিলাম না, গলা বন্ধ হয়ে আসছিল। প্রচন্ড জোরে গাড়ি চালাতে থাকলাম। চারিদিকে নিকষ কালো অন্ধকার আর বিরামহীন বৃষ্টির ঝমঝমানি আমার অনুভূতিকে একেবারে প্যারালাইজড করে দিয়েছিল। বারবার একটা কথাই মনে হচ্ছিল, ওই মিষ্টি চেহারার বুড়ি কোথায় উধাও হয়ে গেল। অত বৃষ্টির মধ্যে আমাদের বাড়ি দেখাতে দিয়ে ও কোথায় যাবে? ওই রকম বয়স্ক একজন মানুষ প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে বের কিভাবে হবে? অথবা বাসার কোন জায়গায় লুকাবে যে আমি খুঁজে পাবো না? কেনই বা লুকাবে? ওই বাড়িতে ঢোকার দরজাও তো একটাই ছিল। আমি কি তাহলে ভুল দেখেছি? কোনোভাবেই হিসাব মেলাতে পারছিলাম না। ওই বাড়িটা মার্কেটে প্রায় আরো 10 মাস ছিল, কিন্তু বিক্রি হয় নাই। বছর 2 পরে একবার যাওয়া পড়েছিল ওই দিকটায়। দেখেছিলাম বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। জানালাগুলো বড় বড় কাঠের টুকরো দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। কত বছর পর এই মাস 3 আগে আরেকবার যাওয়া হয়েছিল ওই পাড়াটায়। ওই বাসাটা নেই। ওখানে এখন বিরাট একটা নতুন অট্টালিকা হয়ে গিয়েছে। হয়তো আমি না লিখলে কেউ জানতেই পারতো না যে সেদিনের মিষ্টি বুড়ি এক নিমেষে শুধু আমার চোখে ফাঁকি দিয়ে মিলিয়ে গিয়েছিল আঁধারে। গল্পটা আমি এভাবেই শেষ করেছি। পরবর্তীতে আমার এ বিষয়ে অনেক প্রশ্ন জেগেছে যে আমি কি দেখেছিলাম, বা ওটা কি ছিল, বা ওটা কি আমার দৃষ্টিভ্রম কিনা অথবা হ্যালুসিনেশন কিনা। অনেক ধরনের প্রশ্নই মনে জেগেছিল, যেগুলোর উত্তর আমি পাইনি এখনো, এবং আমি আসলে আর খুঁজি নেই, খুঁজতে যাইও নাই। আমি আশা করি আর যাতে আমি এই ধরনের সিচুয়েশনে না পড়ি, কারণ এই ধরনের সিচুয়েশন আসলে বলে বোঝানো যায় না কাউকে যে আসলে সিচুয়েশনটা কি ছিল। Yes, the night comes alive with farming fun. শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM। আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, কুমিল্লা থেকে এসেছি, ঢাকা মহাখালীতে থাকি। আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা আমি যে হসপিটাল চাকরি করতাম ওই হসপিটালের সুপারভাইজার থেকে শোনা। উনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। ওনার যে ঘটনাটা উনি যার থেকে কালেক্ট করেছেন, ওই ভদ্র মহিলা ওনার বোনের শাশুড়ি। এটা আরো মানে 95-96 দিকের ঘটনা। ওই মহিলার 3 মেয়ে 1 ছেলে ছিল। ছেলেটা ছিল খুব ছোট, সবার ছোট ছিল ছেলেটা। তো ওটা হচ্ছে আপনার কুমিল্লার সদর দক্ষিণের দনাইতরি গ্রামের। বাড়ির নাম হচ্ছে চৌধুরী বাড়ি। কামাল ডাক্তার চৌধুরী বাড়ি বললে সবাই চিনবে। তো ওনার ছোট ছেলেটা ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিল। 3-4 বছরের ছেলেরা যেখানে হই হুল্লোড় করতো, খেলাধুলা করতো, কিন্তু সে এমন কিছু করতো না। সে সকালবেলা মক্তবে যেত, মক্তবে গিয়ে পরে আরবি পড়তো, পরে পর বাসে আসতো। বাসে আসার পর যখন ওকে গোসল করিয়ে খাওয়ানো হতো, মানে কাপড় চোপড় পরানো হতো, তখন ও আবার মসজিদে চলে যেত। সারাদিন মসজিদে থাকতো, নামাজ পড়তো, সবকিছু করতো, মসজিদে থাকতো, একদম টোটালি আলাদা ছিল। তো যেদিন এই ঘটনা, সেদিন হলো যে তাদের মসজিদের সামনে দিয়ে তাদের যে গ্রামের মেইন রোড সেটা চলে যায়। তো একদিন ওখান দিয়ে কিছু মহিলা, বোরকা পরিহিত মহিলা যাচ্ছিল। যাওয়ার সময় ওই ছেলেটা মসজিদ থেকে বের হয়ে ওই মহিলাদের পিছ যেতে থাকে। এই ঘটনাটা আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখেন। তো মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন হয়তো তার ফ্যামিলির কেউ হবে, যার কারণে সে হয়তো পেছনে পেছনে যাচ্ছে, সে হয়তো চিনতে পেরেছে। তো মুয়াজ্জিন সাহেব এটা কিছু মনে করলেন না। তো তারা যখন বিশ্ব রোডে চলে গেল, রাসেল ভাই, ধনাইতরি গ্রামটা হচ্ছে বিশ্ব রোডের ওপর দিকে, সেখানে কোনো রিক্সা গাড়ি বা ট্যাক্সি গুলো চলে না। সেখানে যেতে হলে আপনাকে লোকাল বাস ধরেই যেতে হবে, এক স্টপ থেকে অপর বাস স্টপেজে যেতে হলে। তো তারা গিয়ে স্টপেজে দাঁড়ালো, বাস আসলো, বাসে উঠলো। ওঠার পর বাচ্চাটা গিয়ে যখন দাঁড়িয়ে আছে, তখন বাস কন্ট্রাক্টর মনে করলো যে এই বাচ্চাটা হয়তো তাদের সাথে, তো সে কোলে করে বাচ্চাটাকে তুলে দিল, ওকে বাসে তুলে দিল। বাস গিয়ে আবার চৌরাস্তা বাস স্ট্যান্ডে থামলো।
থামার পরে ওই মহিলাগুলো নামার পরে যখন বাচ্চাটা এসে আপনার দরজার কাছে দাঁড়ালো, কন্ট্রাক্টর আমার নামিয়ে দিয়েছে, কিন্তু ততক্ষণে মহিলাগুলো রাস্তা পার হয়ে রাস্তা ক্রস করে ওপর পারে চলে যায়। তো বাচ্চাটা যাওয়ার সময় যখন মাঝামাঝি যায় তখন একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ মারা যায়, তো বিভৎসভাবে মারা যায়। তো যাক আশেপাশে যারা দোকানিরা ছিলেন বা আশেপাশে যে সকল লোকগুলো ছিলেন সেগুলো তার ডেড বডিটাকে ওই রাস্তা থেকে নিয়ে কোনো রকম কাপড় মুড়ি দিয়ে পাশে রেখে দিয়ে তারা একটা মাইকিং এর ব্যবস্থা করে। তো তারা চিন্তা করলো হয়তো তাদের গ্রামের বা পাশের গ্রামের হবে, তো তারা মাইকিং শুরু করে দিল। এইভাবে রাসেল ভাই সন্ধ্যার দিকে, হয়তো সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে সন্ধ্যার দিকে ওই ছেলের বাড়ি থেকে ওই ছেলে গ্রামের মধ্যে মাইকিং করা শুরু হয়ে গেছে, এমন এমন একটা ছেলে এমন কাপড় পরিহিত হারিয়ে গেছে। তো ওই চৌয়ারা বাস স্টপ থেকে আবার যখন একটা লোক রিপ্লে করে দোনাইতরিতে আসার পর সে যখন মাইকিং শুনে তখন সে তাদেরকে বলে যে এমন এমন একটা বাচ্চার কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে, তার ডেড বডিটা রাস্তার কিনারে আছে, আপনারা গিয়ে দেখে যদি আপনার বাচ্চা হয় আইডেন্টিফাই করে নিয়ে আসতে পারে। ওকে ফাইন, তারা গেল, গিয়ে দেখলো যে তাদের বাচ্চাই। তো তারা ডেড বডিটাকে নিয়ে আসলো, নিয়ে এসে যতটুকু পেরেছে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা দিয়ে কবর দিয়েছে। কিন্তু রাসেল ভাই ওই বাচ্চার যে মা, উনি খুবই মর্মাহত হন, উনি খুবই মনে ব্যথা পান, যার কারণে উনি বাচ্চা মারা যাওয়ার 2-3 মাস পরে উনি অনেক কান্নাকাটি করেন, নামাজের মধ্যেও কান্নাকাটি করেন, উনি খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দিয়েছেন, উনি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। তো এমনই এক সময় হঠাৎ করে একদিন ওই মসজিদের এক মুয়াজ্জিন উনি মসজিদে আজান দিতে আসেন। উনি মসজিদে আজান দিয়ে যখন বের হবেন উনি দেখলেন যে মসজিদের গেট ধরে ওই সেম ছেলেটা, যে ছেলেটা কয়েক মাস পূর্বে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হাইওয়েতে, ওই ছেলেটাই আপনার বস্ত্র নাই, হাতে পায়ে ময়লা, সে ওই মসজিদের গেট ধরে দাঁড়িয়ে আছে। হুজুর অনেকক্ষণ ধরে অবজার্ভ করার পর উনি একবারে 100% শিওর হলেন যে ওই ছেলেটাই। উনি যখন এরই মধ্যে আজান দেওয়া শেষ, জোহর আজান দেওয়া শেষ, মুসল্লিরা এসেছে, পুকুরে উজু করে উপরে উঠে তো ওই ছেলেকে দেখে সবাই টেনশন যে এই ছেলে কোথা থেকে আসবে, কিছুদিন আগে কয়েক মাস আগে মারা গেছে। তো এইভাবে একজন মুসল্লি যিনি নামাজ পড়তে এসেছেন উনি আবার দৌড়ে ওই বাচ্চার বাড়িতে চলে যেতে থাকি। এর মধ্যে রাস্তা যাকে পায় তাকে সে এই ঘটনাটা বলে। আচ্ছা, তিনি ওই বাড়িতে গিয়ে খবর দেন এবং তিনি আবার গঞ্জে যান, হাটে গিয়ে ওই কামাল ডাক্তারের চেম্বারে গিয়ে, ওনার একটা চেম্বার ছিল হাটে, ওই কামাল ডাক্তারের চেম্বারে গিয়ে খবর দেন যে আপনার ছেলে এভাবে ও ফিরে আসছে, ওকে দেখতে আসবে। উনি কথাটা শুনে তত একটা পাত্তা দেন না বা বিশ্বাস করেন, কিন্তু ওই যে বাচ্চার মা উনি চলে এসেছেন। উনি এসে দেখেন যে ততক্ষণে মসজিদের চারদিকে গ্রামের অর্ধেক মানুষ চলে এসেছে। সবার মনের ভেতরে একটা আতঙ্ক, সবার চেহারা একটা আতঙ্ক, কেউ বাচ্চাটাকে ছোঁয় না বা কাছে যায় না, সবাই দূর থেকে করে সার্কেল করে দেখছে। তো বাচ্চার মা যাওয়ার পরও বাচ্চাটাকে প্রথমে স্পর্শ করে নেয় বা ওর কাছে জানায়। তিনিও প্রথম দূর থেকে দেখছেন যে কি। তো উনি অনেকক্ষণ দেখার পরে, ততক্ষণ তার স্বামী চলে এসেছে, উনি অনেকক্ষণ দেখার পরে উনি একবারে শিওর হলেন, 100% শিওর হলেন যে এটা তার বাচ্চা। উনি আর কাউকে কোনো কিছু না বলে বাচ্চাটাকে তুলে নিয়ে উনি বাসার দিকে রওনা হলেন। তো গ্রামের যে সকল লোকজন ছিল তারাও ওনার পেছনে ওনাদের বাসায় চলে আসে। তো বাসায় আসার পর উনি ছাড়া ওনার ছেলেকে আর কেউ স্পর্শ করে না বা ওনাকে ধরে না, কোলেও নেয় না। ওনার মেয়েরা ছিল বা ওনার স্বামী ছিল, ওনারা বলছে যে মারা গেছে সে কিভাবে আসতে পারে, এটা তো পসিবল না, আর এটা কে, এটা কোথা থেকে আসলো, মানে তাদের ভিতরে নানা রকম প্রশ্ন। উনি আর এত দিকে কান দিলেন না দিয়ে ওই আগের মতো করে তিনি ছেলেটাকে গোসল করিয়ে খাওয়ার খাইয়ে একবারে মানে উনিও খেলেন। উনি ওদিন খুবই হ্যাপি ছিলেন যে ওনার ছেলে ফিরে এসেছে, যেভাবে আসুক ওটা উনি করতে পারলেন না, যে ফিরে এসেছে ওটা হলো বড় কথা। তো খাইয়ে দাওয়িয়ে যখন উনি ওই বাচ্চাটাকে নিয়ে শুইতে গেলেন তখন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আসর ওয়াক্ত হয় আপনার আজান দিবে, এই সময় বাচ্চাটা খাট থেকে নেমে চলে যেতে চাচ্ছে। ওর মা অনেকভাবে আটকানোর চেষ্টা করেছে। তো পরবর্তীতে ওনার বোনেরাও সাহস পেল যে মা যেহেতু অনেকক্ষণ কোলে নিয়েছে, কোনো ক্ষতি হয়নি, নিশ্চয়ই আমাদের হবে না। তো ওই ছোট বাচ্চার বোনগুলো আসলো, এসে কোলে নিল, বাবা কোলে নিল, কিন্তু কারো কোলে সে থাকবে না, সে বাসাতে টোটালি থাকবে না, তাকে ছেড়ে দিতে হবে। তো ওই কামাল সাহেব, বাচ্চার বাবা, উনি বললেন আচ্ছা ঠিক আছে ওকে ছেড়ে দাও, দেখো কি করে।
ওনারা হয়তো চিন্তা করলেন যে সবসময় নেই হয়তো ওই মসজিদে চলে যাবে নামাজ পড়বে, কিন্তু না, সে গ্রামের ওর বাসা থেকে বের হলো হয়ে ওই মসজিদে দিয়ে গেল, কিন্তু যাওয়ার পরে মসজিদের রোড ধরে হাইওয়ের দিকে চলে গেল। ততক্ষণে কিন্তু আবার রাসেল ভাই লোকজন জড়ো হয়ে গেছে। তো সবাই দেখলো যে বিশ্ব রোডে যাওয়ার পর, হাইওয়েতে যাওয়ার পরে কেউ গাড়ির জন্য ক্রস করে ওপার যেতে পারছে না, বাট বাচ্চা ছেলেটা টমাটো ফেটে চলে গেল। ওপার একটা গার্লস কলেজ ছিল। তো যারা যারা রাস্তা পার হয়ে ওখানে যেতে পেরেছে তারা দেখেছে যে কলেজের পাশে একটা মসজিদ ছিল, মসজিদের পেছনে একটা কবরস্থান ছিল। যখন সে কলেজ অতিক্রম করে মসজিদের দিকে যায়, মসজিদ দিকে যাওয়ার পরে সে যখন কবরস্থানের দিকে যায় ততক্ষণ আসর নামাজ শুরু হয়ে যায় এবং বাচ্চাটা টোটালি বেনিশ হয়ে যায়, উধাও হয়ে যায় সবার সামনে থেকে। সবাই একদম চোখের সামনে থেকে। একদম চোখের সামনে। এবং তারা কবরস্থান, কলেজ, মসজিদ টোটালি সব জায়গায় খোঁজাখুঁজি করে প্রায় কোথাও পায় নাই। আচ্ছা, ঘটনাটা কোথায় ঘটেছে আর একবার সবাইকে বলে দেন। কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরি গ্রামে। সুতরাং ওখানে যদি কেউ খোঁজ খবর নেন তাহলে অবশ্যই যেটা জানতে পারবেন। ওর মা এবং বাবা এখনো জীবিত, সরি বাবা মারা গেছে, মা এখনো জীবিত আছে। উনি আমাদের হসপিটালে আসতেন চিকিৎসা নিতেন। সুতরাং কেউ যদি জানতে চান তাহলে তারা সেই ঘটনাটা ওখান থেকে পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এই তো ঘটনা ছিল, তাই না? থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনারা যদি কেউ আসলে ইনভেস্টিগেট করতে চান, আমরা চাই আপনারা করেন, কারণ অনেকেই অনেক রকমের কথা হয়তো মনে হয়, কোনো ঘটনা শুনে অনেক রকমের কথা মনে হয়। তো নিজেরা যদি ওই রকম আগ্রহ থাকে, এটা এরকম না যে আপনাকে কষ্ট করে ওখানে যে খোঁজ নিতে হবে। থাকে না যে ওইখানকার কোনো মানুষকে হয়তো আপনি চেনেন বা কেউ হয়তো ওখানকার কোনো কারোর সাথে হয়তো আপনার পরিচয় আছে, আপনি যে খোঁজ নিতে পারেন। ঘটনাটা একটু অদ্ভুত, তাই না? কি মনে হয় আপনার? আমার তো মনে হয় যে বেশ অদ্ভুত। আর আমরা পরবর্তী ঘটনায় যাব এখন, এবং পরবর্তীতে একটা খুব ছোট ঘটনা, এই ঘটনাটা শুনে আসবো আমরা আমাদের আবারও প্রথম অতিথির কাছে, যার ঘটনাটা আপনাদের বেশ ভালো লেগেছিল বলে আপনারা বলেছেন। আমরা একটা ছোট্ট ঘটনা তার কাছ থেকে শুনবো। এই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। জি, নমস্কার, ভাবনা আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আমি যে ঘটনাটা এবার বলবো সেটা খুব বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে। এটা হচ্ছে আমার এক চাচা শ্বশুর আমার সাথে শেয়ার করছে গল্পটা। তার বাড়ি নবাবগঞ্জ, আমার শ্বশুর বাড়ি নবাবগঞ্জে, আমার পাশেই তার বাড়ি। তার নাম হচ্ছে রণজিৎ ঘোষ আর কি। চাচা শ্বশুর হলো সে ইয়াং আর কি, অত বৃদ্ধ না, 35 বয়স হবেন ওনার এরকম, আমার সমবয়সী প্রায়। তো উনি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন, ওখানে কাজ করছেন। উনি যখন বাংলাদেশে আসেন তখন আমাকে বলে এই ঘটনাটা আর কি, যে আমি যখন ওখানে কাজ করি, উনি ছিলেন একটা কনস্ট্রাকশনে কাজ করতেন আর কি। তো মালয়েশিয়া থেকে উনি গ্রামে এক সময় গ্রামে দিকে কাজে যায়। গ্রামে বলতে রাস্তার কাজ করার জন্য, রাস্তা সংস্কার করার জন্য। তো উনি 20 জনের দায়িত্বে ছিলেন আর কি। 20 জন শ্রমিক ওনার আন্ডারে কাজ করতো, উনি ওনার দেখাশোনা করতো আর কি 20 জন শ্রমিকের। তো যখন ওইখানে যায় কাজ করতেছে, একসময় ওনার বাথরুম পেয়ে যায় আর কি। বাথরুম পেয়ে যায়, তো ওখানে তো কারো বাড়িতে যেতে দেয় না, বিদেশের ব্যাপার, ওভাবে অ্যালাউ নাই। তো উনি চিন্তা করে যে আমি কোথায় যেতে পারি। তখন রাস্তা থেকে নিচের দিকে যায়, যে কোনো জায়গা, খালি জায়গা বা কোনো ঝোপঝাড় যদি থাকে সেখানে বাথরুমটা উনি সেরে নেবেন। তো অলরেডি একটু দূর যাওয়ার পরে উনি একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পান, যে একটা পরিত্যক্ত বাড়ি আছে এখানে। সেটার ভিতরে ঢুকে দেখি বাথরুম পাওয়া যায় কিনা। তো ঢোকার পর অলরেডি দেখে যে বাড়িটা অত পুরনো না, 20-30 বছর হতে পারে বাড়িটা তৈরি, এরকম একটা পুরনো বাড়ি, কিন্তু বাড়িটা পরিত্যক্ত, লোকজন থাকে না। আশেপাশে জঙ্গল হয়ে গেছে, নির্জন প্রায় জায়গা, আশেপাশে পুরা, অত লোকালয় নেই। একটু লাগছে ওর কাছে, যে একটু আশ্চর্যই লাগছে যে এত সুন্দর বাড়িটা পরিত্যক্ত কেন। যাই হোক, ও ভিতরে ঢুকলো, বাথরুম করলো। বাথরুম যখন করা শেষ হলো তখন ঘটনাটা ঘটলো এরকম, যে হঠাৎ করে ফ্লাশ হয়ে গেল। বলা নাই করে কোত্থেকে জল চলে আসলো, কোত্থেকে ওনার হাত পা ধুয়ে দিতেছে। মানে উনি এটা দেখে হতভম্ব হয়ে গেছে ভয়ে। এমনি বাড়িটা ভুতুরে, তার মধ্যে এটা কি ঘটলো যে আমি বাথরুম শেষ করার সাথে সাথে অলরেডি ফ্লাশ হয়ে গেল, অলরেডি আমার হাত পা ধুয়ে দিচ্ছে, কোনো লোকজন দেখতে পাচ্ছে না, জাস্ট জলগুলো ফ্লাশ হচ্ছে আর কি এরকম। পরে উনি ভয়ে হতভম্ব হয়ে কি করবে দিশা করতে পারতেছিল না। উনি এক দৌড়ে চলে গেল বাড়ির বের হয়ে, তারপরে তার কাজের স্থানে চলে গেল সেই রাস্তায়। তো যাওয়ার পরে তো উনি মুড অফ,
ওই চিন্তাটাই তার মনের মধ্যে আছে, ওইভাবেই আছে। অন্যান্য শ্রমিকরা বলতেছে যে স্যার কি হয়েছে আপনার, কোনো প্রবলেম? তো উনি বললো যে না না ঠিক আছে, আমি কোনো সমস্যা নেই। তো উনি ব্যাপারটা বলতে চাচ্ছে না এই কারণে যে স্যার যদি বলে যে বলতে পারে স্যারের মাথা খারাপ হয়ে গেছে, স্যার কি বলতেছে, এরকম ঘটনা ঘটতে পারে নাকি। তখন উনি চিন্তা করছে আমি একটা শিক্ষিত মানুষ হয়ে যদি ওদেরকে এই কথা বলি তাহলে ওরা হয়তো কেউ বিশ্বাস করবে না, উল্টা আমাকে পাগল বলতে পারে। এটা চিন্তা করে উনি বলতেছেন না, আবার নিজের মধ্যে রাখতেও পারতেছে না, বিষয়টা ঘুমের মধ্যে আছে আর কি। তো সেই দিন গেল, অলরেডি তারপর দিন আবার সেই জায়গায় সবাই কাজে আসলো, সবাই কাজ করতেছেন। এর মধ্যে এক শ্রমিক এসে তাকে বললো যে স্যার আমার বাথরুম পাইছে, আমি কোথায় যাব? তখন ওর মাথায় বুদ্ধিটা আসলো যে আমি সেই জায়গাটায় গেছি, ওকে সেই জায়গাটা পাঠাই দিই, দেখি ওর সাথে কি ঘটে প্রুভ করার জন্য। পরে কি করলো, ওকে সেই জায়গাটা পাঠাই দিল যে এভাবে যাও, ওখানে গিয়ে দেখবা যে একটা পরিত্যক্ত বাড়ি আছে, সেই বাড়িতে তুমি বাথরুমটা করে আসো। ওই ছেলেটা গেল অলরেডি ওইভাবে, যাওয়ার পরে একদম সেম ঘটনাটা ওর সাথেও ঘটে এবং সে খুব ভয় পেয়ে পালিয়ে হ্যাঁ, ভয় পেয়ে সে তো চিৎকার চেঁচামেচি করে একদম দৌড়ে চলে আসে সেই রোডে। এসে সে সেন্সলেস। তারপর তাকে পানি টানি ঢালা হয়, ঢালার পরে সে ঘটনাটা বলে যে আমার সাথে এটা ঘটছে। তখন সে ওই আমার রণজিৎ কাকা উনিও বললো যে আমার সাথে কালকে এই ঘটনাটা ঘটছিল, আমি তোদের সাথে শেয়ার করি নাই, কারণ তোরা যদি আমাকে পাগল ভাবে সেই জন্য। তখন এই পানি টানি ঢালা দেখে আশেপাশের লোকজন সবাই চলে আসে। চলে আসার পরে তারা ঘটনাটা জানলো, জানার পরে তারা বলল যে এই বাড়িটা এর জন্য পরিত্যক্ত, এই বাড়িতে যারাই থাকেন, এই বাড়ির মালিক অথবা ভাড়াটিয়া যারাই যখন আসছে তখন তারা যদি চিন্তা করতো যে আমি এখন ফ্রিজ থেকে এক প্যাকেট মাছ বের করব, মাংস বের করব, মনে চিন্তা করার সাথে সাথে অলরেডি সেই হ্যাঁ যেটা ভাবতো সেটাই হয়ে যেত। আমি এখন ড্রেস আপ করবো, কোন ড্রেসটা পরবো চিন্তা করলে সেই ড্রেসটা এসে তাকে পরা দিচ্ছে, কোনো লোক দেখা যাচ্ছে না, কিন্তু অলরেডি কাজগুলো হয়ে যাচ্ছে। এরকম একটা ঘটনা শোনা যায় শোনা যায়। এর জন্য এই বাড়িটা কেউ থাকে না আর কি, সবাই ত্যাগ করে চলে যায় আর কি। তার মানে বলা হয়ে থাকে যে ওখানে কোনো একটা স্পিরিট বা কিছু একটা আছে যে কিনা হেল্প করতে চায়, এরকম কিছু একটা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আরো অনেকেই দেখছি যে ফেসবুক পেজ থেকে শুরু করে আরো অনেক জায়গাতেই আছেন, এবং তাদের আমরা কিছু পড়ে ফেলতে চাই তাদের কিছু ইয়ে। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অ্যাঞ্জেল উনাইসা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে সৌরভ দত্ত, এছাড়াও আছেন আমাদের সঙ্গে তাফিউল ইসলাম, আমাদের সঙ্গে আছেন তাসকিন আহমেদ তাজিম, আমাদের সঙ্গে আছেন অভ্রনীল সৌরভ, এছাড়াও সৌরভ দত্ত শুভ আমাদের সঙ্গে আছেন, নীলস পড়শি আমাদের সঙ্গে আছেন, হুমায়ুন আহমেদ আমাদের সঙ্গে আছেন বিরতি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ডেভিলস র্যাবুল, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সৌরভ দত্ত শুভ, এমডি আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আবির হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এখানে সাজু আহমেদ সিলেট থেকে শুনছেন, তিনি তাই লিখেছেন, মোহাম্মদ আবু হুরায়রা কুমিল্লা থেকে আছেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস এ কিং আলভি, আমাদের সঙ্গে আবু সাইম উপস্থিত আছেন, আমাদের সঙ্গে আছেন জাকারিয়া খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফেমাস শাহিন শ্যামলী থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন এমডি সাজু আহমেদ, এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমাদের যে ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজেও অনেকে আছেন দেখতে পাচ্ছি। এখানে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুমাইয়া সরকার, এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন দেখতে পাচ্ছি সাতক্ষীরা, এছাড়া আমাদের সঙ্গে আছেন সাতক্ষীরা কালীগঞ্জ থেকে আবলি রুহুল সাদ্দাম ওমর সাগর, এবং আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি সন্দীপ রিটার্নস অ্যাপ দিয়ে শুনছেন তিনি, মেঘ বালক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আমিন মামুন আছেন আমাদের সঙ্গে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এমডি হাবিবুর হাবিব, এছাড়াও ইথার আরজে আমাদের সঙ্গে আছেন,
এমডি আনামুল হক আমাদের সঙ্গে আছেন, হাবিবুর রহমান আমাদের সঙ্গে আছেন, সাকিব হাসান ইয়াস আমাদের সঙ্গে আছেন, এছাড়াও এলডি লিমন, অহনা জাহান অনি, মোহাম্মদ রাসেল মিয়া, হলি সিয়াম শ্রাবণ, এছাড়াও সৌমিক, তরিকুল ইসলাম, মাহমুদুল হাসান অর্ক, আরিয়ান আরিফ, এমডি আনামুল হক সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, আমার মনে হয় যে আপনারা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের যাওয়ার আগে বলছে আমাদের ইমেল অ্যাড্রেসটা bhutfm@radio40.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউন রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি FM. Tonight comes alive with Robin. শুনছেন সময় বেড়ে ফুটতে পয়েন্ট এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আছে উপস্থিত আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ভূত আসলে, এবং আশা করছি আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত ভালোই আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। তো আমরা চলে যাব আমাদের শেষ ঘটনায়। ছোট্ট একটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটি আমরা শুনে আসবো আমাদের অতিথির কাছ থেকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। জি, আমি আসিফ আল হাসান, আমি পল্টন থেকে এসেছি, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ। জি, তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বড় ভাই আতিকুর রহমান রাজুর কাছ থেকে শোনা। তো প্রথমে আমি আমার গ্রামের বাড়ির বিবরণটা দিয়ে নেই। গ্রামের যে বাড়িটি, সেই বাড়িটির সামনে দিয়ে একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তা যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে একটি কবরস্থান রয়েছে আর কি। তো সেই বাড়ির পিছনে রয়েছে একটি কাঠবাগান। তো সেই কাঠবাগানের পিছনে রয়েছে একটি নদী। তো সেই নদীতে প্রায় প্রতিদিন গভীর রাতে, প্রায় রাত 3টা বা 2টার সময় ওই গ্রামের একটি লোক মাছ ধরতো। তো প্রতিদিনের মতো একদিন ওই লোক মাছ ধরতে ছিল। তো ধরার সময় হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে ঠিক তার পাশেই ওই কাঠটা বাগানে অদ্ভুত ধরনের একটি প্রাণী আসলো। সে প্রথমে ভালোভাবে খেয়াল করলো না, কিন্তু দেখলো যে প্রাণীটি যখন বাগানে পৌঁছালো তখন এক ধরনের হাওয়া বয়ে যেতে লাগলো, প্রচন্ড হাওয়া আর কি। এবং তারপর সেখানে অটোমেটিক্যালি এক ধরনের আলো চলে আসলো ওই স্থানটিতে। তো এরপর যে গাছগুলো ছিল সেগুলোর মাথা একদম মাটির সাথে মিশে যেতে লাগলো। তো এটি দেখে সে প্রথমে ভয় না পেলেও অবাক হয়ে গিয়েছিল। তো দেন তিনি করলো কি, ওই প্রাণীটি হচ্ছে ওই কবরস্থানের দিকে ফিরে যেতে লাগলো আর কি। তো এটি দেখে ওই লোকটি ওই প্রাণীটিকে ফলো করতে লাগলো। তো ফলো করতে করতে দেখলো যে ওই প্রাণীটি আপনার কবরস্থানের ভিতরে ঢুকে গেল। তো ঢুকে যাওয়ার পর সে প্রথমে সাহস না পেলেও পরে অনেক কষ্টে সে সাহস সঞ্চার করে ওই কবরস্থানের সামনে গিয়ে সব ঘটনাটি দেখলো এবং দেখলো যে ওই প্রাণীটি ঠিক একটি কবরের পাশে দাঁড়িয়ে তার দিকে ঘুরলো। যখন প্রাণীটি ঘুরলো তখন সে দেখলো যে ওই প্রাণীটির মুখ ঠিক একটি কুকুরের মুখ হচ্ছে একটি মহিলার মতো এবং বাকি অংশ হচ্ছে একটি কুকুরের মতো। তো এটি দেখার পর লোকটি প্রায় সেন্সলেস হয়ে যায় এবং ওইখানে পড়ে যায়। তো তারপরের দিন ওই এলাকার লোকজন তাকে নিয়ে যায়, সেন্স ফিরিয়ে তাকে চিকিৎসা করে। তো চিকিৎসা করার পর
সে সুস্থ হয়ে যায় এবং ওকে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটু মনে হয় নার্ভাস হয়ে গেছেন এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনা আমরা বুঝতে পেরেছি অ্যান্ড আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই আমাদের এখানে লিখছেন, আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি স্বপন মোল্লা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে। বাট আমাদের এখানে আচ্ছা, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে